জয় হিন্দ। দেখো আজকে আমাদের প্রথম প্রশ্ন যেটা আছে বলছে কি একটি প্রজেক্ট শেষ করতে 12 জন ব্যক্তির প্রতিদিন 9 ঘন্টা করে কাজ করে 10 দিন সময় লাগে, তবে 16 জন ব্যক্তিকে একই প্রজেক্ট 5 দিনে শেষ করতে হলে প্রতিদিন কত ঘন্টা করে কাজ করতে হবে। দেখো এটা সিম্পল এমডিএইচ ফর্মুলাতে তোমাদের হয়ে যাবে। এমডিএইচ ফর্মুলা কি হয়? M1 D1 H1 বাই কি হয় W1 সমান সমান M2 D2 H2 বাই কি হয় W2। এখানে এম কাকে রিপ্রেজেন্ট করে, মানে লোক সংখ্যা, ডি কাকে রিপ্রেজেন্ট করে দিন সংখ্যা, এইচ কাকে রিপ্রেজেন্ট করে ঘন্টাকে, আর ডাব্লু তোমার টোটাল যে কাজটা হয় সেই কাজটাকে। তো দেখো কি বলেছে, 12 জন ব্যক্তি প্রতিদিন 9 ঘন্টা করে কাজ করছে আর 10 দিনে একখানা প্রজেক্ট কমপ্লিট করে দিচ্ছে। বলছে 16 জন ব্যক্তি ওই একই প্রজেক্ট, মানে সেই একটাই প্রজেক্ট প্রতিদিন যদি মানে 5 দিন যদি কাজ করে তাহলে প্রতিদিন কত ঘন্টা করে কাজ করতে হবে। ব্যাস এবার কাটাকাটি করলেই তোমার অ্যান্সার বেরিয়ে যাবে, তাই না? দেখো 5 দিয়ে কেটে দাও, 5 বারে 5 দুগুনি 10, 2 বারে যদি আমি কাটি 8 দুগুনি 16, 4 বারে যদি কাটি 4 দুগুনি 8, 4 বারে 4 3 12, তাহলে এখানে থাকছে কত 2x সমান সমান 3 নং 27। তাহলে x এর মান কত হবে? 2 দিয়ে আমি যদি কাটি 13 দুগুনি 26, দশমিক নিয়ে একটা শূন্য নেবো, 5 দুগুনি 10, মানে 13.5 ঘন্টা করে তাদের যদি কাজ করে তাহলে 5 দিনের প্রজেক্টটা শেষ হয়ে যাবে। তো অপশন নাম্বার বি তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। কেমন? তো এই ফর্মুলাটা তোমরা মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি ইটের দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 4 মিটার এবং উচ্চতা 3 সেন্টিমিটার, একটি 15 মিটার দীর্ঘ, 20 মিটার চওড়া এবং 4 মিটার উঁচু দেওয়াল তৈরি করতে কতগুলো ইটের প্রয়োজন হবে? ভাগ দিয়ে দাও তাহলেই হবে। দেওয়ালের কত আয়তন কত বলে দেখো, 15 মিটার ইন্টু 20 মিটার ইন্টু 4 মিটার, আর এক একটা ইটের দৈর্ঘ্য কত, 5 মিটার ইন্টু 4 মিটার ইন্টু 3 সেন্টিমিটার। তো 3 সেন্টিমিটার যদি মিটারে করতে হয় তাহলে কি হয়, 100 দিয়ে আমাকে ভাগ করতে হয়। এবার আমি তোমাকে কি বলছি, হরের নিচেও যদি হর থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, উপরে গিয়ে গুণ হয়ে যাবে। তার মানে 100টা কি হবে, উপরে গিয়ে গুণ হয়ে যাবে, তাই না? তো আমি ওটাই করে দিই, 100টাকে উপরে গুণ করে দিই ইন্টু 100। ব্যাস এবার কাটাকাটি করলে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো 5 4 20 দিয়ে 20 কেটে গেল, 3 বার এটা কেটে গেল 5 বার, তো থাকছে কত, 5 4 20, 20 ইন্টু 100 কত হয়, 2000। তার মানে কি 2000 খানা ইট তাদের লাগবে, বুঝতে পারলে? তো অপশন নাম্বার কই হবে, ডি তোমাদের কারেক্ট অ্যান্সার। সিম্পল অঙ্ক ছিল। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে এ একটি কাজ 57 দিনে শেষ করতে পারে, বি এর তুলনায় 80% কম দক্ষ। আচ্ছা 80%কে যদি ফ্র্যাকশনে ভাঙি কি হবে, 80% সরানোর জন্য নিচে 100, এবার কাটো 20 দিয়ে আমি কাটি, 20 4 80, 20 5 100, মানে এটা কত হলো 4/5। বলছে কি এ বি এর থেকে 80% কম দক্ষ, সরি বি এ এর থেকে 80% কম দক্ষ, মানে এ যদি 5 হয় তাহলে বি কত, তার থেকে 4 কম, মানে বি কত 1। তাহলে আমি ধরে নিই এ, ঠিক আছে, এ আছে একটা, একজন বি আছে, আর একজন কি আছে, সি আছে, 3জন আছে। এ যে আছে সে 5টা মানে 5 এফিসিয়েন্সিতে কাজ করছে, আর বি কত, তার থেকে 80% কম, মানে 1 এফিসিয়েন্সিতে কাজ করছে। বলছে বি এবং সরি সি বি এর তুলনায় 50% বেশি দক্ষ। তো 50% মানে কত হবে, 50/100, এটাকে কাটো, কত হচ্ছে 1/2। বলছে সি বি এর তুলনায় 50% বেশি দক্ষ, মানে বি যদি 2 হয় তো সি কত, তার থেকে 1 বেশি, মানে সি কত হয়ে যাবে 3 আর বি কত 2। ব্যাস এটাকে এবার তোমাকে এবিসি এর রেশিও আনতে হবে। তো আমি তোমাকে কি বলেছিলাম যে ফাঁকা জায়গার পাশে যে সংখ্যাটা থাকবে সেটাই তুমি লিখে দিবা। তো এই ফাঁকা জায়গার পাশে 2 আছে 2 লিখে দাও, এই ফাঁকা জায়গার পাশে 1 আছে তো 1 লিখে দাও, ব্যাস 5 দুগুনি 10, 2 1 2, 3 1 3, মানে এবিসি এর রেশিও আমি পেয়ে গেলাম 10 ইন্টু 2 ইন্টু 3। এবার দেখো সোজা হয়ে যাবে। বলছে এ একটি কাজ 57 দিনে শেষ করতে পারে, এ এর এফিসিয়েন্সি হচ্ছে 10, মানে এ হচ্ছে একটা কাজ 10 দিনে করে। তো 57 দিন যদি কাজ করে তাহলে এ টোটাল কাজ কত হবে, 57 ইন্টু 10, মানে এটা হয়ে গেল আমার টোটাল কাজ। এবার বলছে বি এবং সি একসাথে 54 দিন কাজ করে। তো তার আগে এটা আমরা সলভ করে দিই, এটা কত হচ্ছে 5 57 আর 10 570, ঠিক আছে। বি আর সি আছে কত, একদিনে বি দুটো কাজ করছে, সি 3টে কাজ করছে, মানে টোটাল 5খানা কাজ করছে। আর এরকম এরা 54 দিন কাজ করেছে। তো 5 ইন্টু 54 কত হয়, 5 4 20 শূন্য, হাতে থাকলো 2, 5 5 25, 26 27, মানে 270খানা কাজ বি আর সি মিলে করে দিয়েছে, আর টোটাল কাজ কত 570টা। তার মানে বেঁচে আছে কতটা কাজ, তা আমরা বলতে পারি যে বেঁচে আছে এখানে টোটাল 300টা কাজ বেঁচে আছে। বলছে এ বাকি কাজ কতদিনে শেষ করবে। দেখো 300খানা কাজ পড়ে আছে, এ একদিনে 10খানা কাজ করে, তাহলে 300টা কাজ করতে এর কতদিন সময় লাগবে, 10 দিয়ে ভাগ করে দাও, তো কাটলে কত হচ্ছে 30 দিন সময় লাগছে, তাই না? তাহলে এ একা কাজটা কতদিনে করবে, 30 দিনে করবে। অপশন নাম্বার সি তোমাদের কারেক্ট অ্যান্সার, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো।
বলছে 65 এর 30%, 50-এর 35%-এর থেকে কত বেশি? 65 যে আছে তার 30%, 50 যে আছে তার 35%-এর থেকে কত বেশি? কাটাকাটি করো, শূন্য দিয়ে আমি শূন্য কেটে দিলাম। 65 দিনে কত হয়? 3×5 = 15, 5 হাতে থাকলো 1, 3×6 = 18, 19। নিচে 10 আছে তো একটা ঘরে দশমিক বসে যাবে, তো 19.5। 50 দিয়ে আমি যদি কাটি, 50 2 100, দুইবারে কাটলে 17 দুগুণী 34, দশমিক নিয়ে 5 দুগুণী 10। তাহলে এই সংখ্যাটা এটার থেকে কত বেশি আছে? 2 বেশি আছে, আর এটাই তোমার সঠিক অ্যান্সার, অপশন নাম্বার ডি, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে ও এবং ও ড্যাশ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। তারা পরস্পরকে এ এবং বি বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে, দুটো বৃত্ত আছে, একটা বৃত্ত নিয়ে নিলাম আমি, তারপর নিলাম আরেকটা বৃত্ত। ঠিক আছে, এই বৃত্তটা একটু বড় নিলাম কেন? কারণ এখানে ব্যাসার্ধ এর বলে দিয়েছে 8 সেমি আর এর 6 সেমি, তাই না? তো এর আর যে আছে, এর কেন্দ্রবিন্দু হচ্ছে কি ও, আর এর যে আছে সেটার কেন্দ্রবিন্দু কি আছে ও ড্যাশ। এটাই আমাকে প্রশ্ন দিয়েছে। এবার তারা কি করছে, এ বিন্দুতে বি বিন্দুতে ছেদ করছে, মানে এই যে বিন্দুটাকে ছেদ করেছে এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। আর কি বলেছে, যে দুটো বৃত্তের ব্যাসার্ধ 6 সেমি এবং 8 সেমি। ঠিক আছে, একটু আগের লাইনটা পড়ে নাও। বলছে যদি ও এ, মানে এই যে ও এ আছে, ও ড্যাশ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের স্পর্শক, মানে আমাকে এই যে ব্যাসার্ধটা দিতে হবে না, সেটা আমাকে এই বরাবর দিতে হবে। বুঝতে পারলে? কেন এই বরাবর দিতে হবে? কারণ বলেছে কি যে এই মানে ও ড্যাশের কেন্দ্রবিন্দু ব্যাসার্ধের স্পর্শক, এবং সেটির উল্টো, মানে কি এই যে এটারও যেই মানে কি বলবো ও এ যে আছে ও ড্যাশ আর এ, এটারও যে মানে কি বলবো মানে কেন্দ্র বিশিষ্ট, মানে ও কেন্দ্র বিশিষ্টের কি হয়, এটাও স্পর্শক। এই দুটো আমাকে দিয়েছে, তো এখান থেকে এটা আমি ডিস্টেন্স দিয়ে দিই। এটা কি হলো, একটা ত্রিভুজের আকৃতি হয়ে গেল, তাই না? এটা একটু তোমরা ম্যানেজ করে নিও, একটু আঁকা বাঁকা হয়ে গেল তো, কোনো ব্যাপার না। এবার দেখো এটা হচ্ছে কি ত্রিভুজ বলো তো? তুমি যদি ভালো করে লক্ষ্য করো দেখবা একটা কি দিয়েছে 6 সেমি, একটা দিয়েছে 8 সেমি। আর আমরা খুব ভালো করে ট্রিপলেট সম্বন্ধে জানি। একটা ট্রিপলেট কি জানি, 3 4 5। দেখো এটার ডবল 3-এর ডবল 6, 4-এর ডবল 8, তো 5-এর ডবল কত হবে? 10 হবে। যদি এটা আমাকে 6 সেমি দেয়, এটা যদি আমাকে 8 সেমি দেয়, তাহলে এটা কত হবে আমার? 10 সেমি হয়ে যাবে। মানে এই এখান থেকে এটা যে ডিস্টেন্স, সেটা কত হয়ে যাবে? 10 সেমি হয়ে যাবে। এক সেকেন্ড, এখান থেকে এটার যে ডিস্টেন্স সেটা কত হয়ে গেল আমার? 10 সেমি। ঠিক আছে, এবার আমাকে কি বলেছে, সাধারণ মানে তবে জ্যা এ বি এর দৈর্ঘ্য কত, মানে আমাকে বের করতে বলেছে এইটা, বুঝতে পারলে? আমাকে বের করতে বলেছে এখান থেকে এটার যে মানে হাইটটা সেটা আমাকে বার করতে বলেছে জ্যা। কারণ দেখো এটা ছোট বৃত্তেরও জ্যা, বড় বৃত্তেরও জ্যা। এবার দেখো 6 8 10 আমরা ট্রিপলেট পেয়ে গেছি। তার মানে এই ট্রিপলেট পাওয়ার পর আমরা কি বুঝতে পারছি, যে এই যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজটা কি একটা সমকোণ ত্রিভুজ, তাই না? এই ত্রিভুজটা কি একটা সমকোণ ত্রিভুজ। সমকোণ ত্রিভুজ দেখতে কেমন হয়? এরকম দেখতে হয়, তাই না? যার এটাকে আমরা কি বলি? লম্ব বলি। এটাকে আমরা কি বলি? ভূমি বলি বা বেস বলি। আর এটাকে আমরা কি বলি? হাইপোটেনাস বলি। হাইপোটেনাস বলতে পারি বা কি বলবো কর্ণ বলতে পারি। লম্বকে ইংরেজিতে কি বলে? পারপেন্ডিকুলার বলে। দেখো এটার এই অ্যাঙ্গেলটা কি হয়? এটা 90 ডিগ্রি হয়, প্রত্যেকে আমরা জানি, তাই তো? যদি এই অ্যাঙ্গেল থেকে যদি আমি এখান থেকে একটা সোজা লম্ব টানি, ঠিক আছে, এই লম্বটা এখানেও কি হবে? এটাও 90 ডিগ্রি হয়ে যাবে। এটা কি হয়ে যাবে আমার? লম্ব, মানে এটা কি বলবো? উচ্চতা বলে দিচ্ছি। ঠিক আছে, উচ্চতা বলে দিচ্ছি। তো এই উচ্চতা বের করতে গেলে কি করতে হয় জানো? এই পারপেন্ডিকুলার সাথে বেসের সাথে গুণ করতে হবে, আর এই লম্ব কে আছে সেটা তোমাকে হাইপোটেনাসের সাথে গুণ করতে হবে, তাহলে তুমি এই যে লম্ব সেটা পেয়ে যাবে। তো দেখো কি বললাম, লম্ব ইন্টু বেস সমান সমান কর্ণ ইন্টু কর্ণ ইন্টু উচ্চতা। উচ্চতা বা লম্ব যেটাই তুমি বলতে পারো সেটাই হবে। ঠিক আছে, তো লম্বের জায়গায় তুমি দেখো এটাকে 6 8, আর কর্ণ তো তোমার 10 আছে, তাই না? কর্ণ তো তোমার 10 আছে, কারণ সব থেকে বড় বাহু কি হয়? কর্ণ হয়। আর এখানে আমি এটাকেও 6 নিতে পারি, এটাকে 8 নিতে পারি, দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস নিতে পারি। লম্ব বেসের মধ্যে অত তফাৎ করলে হবে না। তো লম্ব ধরো আমি ধরে নিলাম কত? 6 ইন্টু বেস ধরে নিলাম 8, কর্ণ দিয়ে দিয়েছে আমাকে 10, আর উচ্চতা আমাকে বার করতে হবে, হাইট আমাকে বার করতে হবে। তো হাইট বার করলে কি হবে? 6 ইন্টু 8 48, এই 10টা দিকে চলে যাবে, মানে হাইট আমি পেয়ে গেলাম এইটুকুটার হাইট। কত পেলাম? 4.8। মানে এতক্ষণ যে কারসাজিটা চলছিল সেটা তো এই জিনিসটারই চলছিল, তাই না? আমাকে এখান থেকে এতটার যে হাইট সেটা আমি পেয়ে গেলাম 4.8। আমাকে পুরোটা এ বি এর জানতে চেয়েছে। যদি এখান থেকে এতটা যদি 4 পয়েন্ট হয়, মানে 4.8 হয়, তাহলে বাকি এখান থেকে যে এতটা আছে এটাও তোমার 4.8ই হবে। কেন 4.8 হবে? কারণ দেখো এই দুটো কি এর একদম মধ্যবিন্দু, আর এটা জ্যা আমাকে বলে দিছে। তো এটা যদি অর্ধেক হয়, মানে এটা যদি একদম মিডিল পয়েন্ট হয়, ঠিক আছে, তার মানে কি এর উপরে যে ভাগটা আছে নিচেও সেম ভাগ হবে, তাই না? তো উপরে যদি 4.8 হয়, নিচেও 4.8 হবে। এর দুটো যোগ করে দাও, কত হচ্ছে? 9.6। আর এটাই তোমার সঠিক অ্যান্সার, অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে গেল।
ঠিক আছে? তো এইটুকুটা তোমায় করতে বলেছে। তোমাকে মনে রাখার কি ছিল, যেরকম যেরকম বলবে সেরকম সেরকম ড্রয়িং করে দিবা। তারপর সমকোণ ত্রিভুজ যখনই আসে তোমরা প্রত্যেকে জানো যে উচ্চতা বের করার জন্য কি হয়, লম্ব ইন্টু বেস, মানে এই দুটোকে গুণ করতে হয় আর এই দুটোকে গুণ করতে হয়, তাই না? তো এইভাবে তোমরা করে নিও। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে তিনটি অভিন্ন ঘনক যাদের প্রতিটির ধার 8 সেন্টিমিটার, একটির পাশে একটি রেখে একটি কিউবয়েড তৈরি করা হলো। তিনটি আলাদা আলাদা ঘনকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের তুলনায় নতুন আয়ত ঘনকটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পেয়েছে? দেখো কি হয়, একটা ঘন আছে, ঠিক আছে, কিউব আছে, একটা কিউব হয়তো এরকম, এটা কিউব একটা। এবার এইরকম কিউবকে পরপর রেখে 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 একটা লম্বা হচ্ছে কিউবয়েড তৈরি করেছে। কেমন? যেমন ধরো, এক সেকেন্ড দেখো, এক সেকেন্ড এটা বানিয়ে নিই তারপর বলছি, ঠিক আছে? এরকম এটা একটা হয়ে গেল, কিউবয়েড, কিউব আছে একটা, এখান থেকে আরেকটা নিলাম, এটা একটা কিউবয়েড হয়ে গেল, মানে কিউব হয়ে গেল। এই দেখো তিনটা যে আমি ঘন রেখেছি মানে কিউব রেখেছি, দিয়ে একটা কি কিউবয়েড তৈরি হয়ে গেল, তাই না? এবার বলছে প্রত্যেকটার 8 সেমি, মানে এই কিউবের যে এই ধার আছে, কিউবের কি হয়, চারটা যে বাহু আছে, যতগুলো বাহু আছে প্রত্যেকটা বাহুর মান এক সমান হয়। মানে এটাও যদি 8 হয় তাহলে এই যে এর প্রস্থ এটাও কি হবে, 8 হবে, আর এটার যে উচ্চতা এটাও কি হবে, 8 হবে। এরকম যদি কিউবয়েড হয় তো কিউবয়েডের এটাও 8, এটাও 8, আর এটাও 8, মানে কি কিউবয়েডের উচ্চতা কত হয়ে গেল, মানে দৈর্ঘ্য কত হয়ে গেল 24, প্রস্থ কত থাকবে 8 থাকবে, আর উচ্চতা কত থাকবে, এটাও 8 থাকবে। মানে কিউবয়েডের যে দৈর্ঘ্য হবে লেন্থ, এটা কত হবে 8 8 8 24। যেটা প্রস্থ আছে, প্রস্থ তো সেম থাকবে তাই না, প্রস্থ কত আছে 8, আর যে উচ্চতা কত হবে, এটাও 8 হবে, হাইট কত হবে 8 হবে। এবার বলছে যে তিনটি আলাদা ঘনকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল। দেখো একটা ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হয় 6a², যেহেতু তিনটা আছে তো কি হবে ইন্টু 3 হয়ে যাবে। আর কিউবয়েডের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হয়, মানে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 2 ইন্টু LB প্লাস BH প্লাস HL, তাই তো? মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, ঠিক আছে? এবার তুমি এখানে রেখে দাও, 6 এর জায়গায় 6 রেখে দাও। এ কত হবে, এ আছে আমার কত 8 সেন্টিমিটার দেওয়া আছে, ঠিক আছে, তো 8 লিখে দাও, 8 ইন্টু 8 আর ইন্টু 3, ঠিক আছে, এটা একটা পেয়েছি। আর বলেছে এখানে 2 আছে। LB দেখো 24 8 কত 192 192 প্লাস BH 8 আছে কত 64 প্লাস HL কত হবে 8 24 আবার 192 192। তো এইটা বলেছে এটার থেকে কত শতাংশ হ্রাস পেয়েছে বা বৃদ্ধি পেয়েছে, এটাই আমাকে বের করতে বলেছে। তো এই দুটোকে তুমি কি করে দাও, কাটাকাটি করো। যদি এই দুটোকে আমি সমান সমান করি, এই দুটোকে সমান সমান করলে কত হচ্ছে দেখো, 2 দিয়ে আমি কেটে যাবো, 2 বারে এটা কেটে যাবে 3 বার, ঠিক আছে। আর আমি যদি কাটি দেখো 8 দিয়ে যদি আমি কাটি 64 দিয়ে কাটি, 8 8 64 দিয়ে যদি আমি 92 কাটি কত হচ্ছে, 3 বারে চলে আসছে, 64 কেটে গেল, আর হচ্ছে এখানে কত থাকলো 92 3, মানে 3 3 6 1 7, ঠিক আছে। এইদিকে আমি পেয়েছি 7, আর এইদিকে কত আছে দেখো 3 3 9, মানে এটা কিউবের কি আছে কত আছে 9 আছে, আর কিউবয়েডের কত আছে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 7 আছে, ঠিক আছে। বলছে মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের তুলনায় আয়ত ঘনটির পৃষ্ঠফল মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পেয়েছে, কত শতাংশ হ্রাস পেয়েছে তোমরাই বলো। এটা 9 আছে, এটা 7 আছে, 2 শতাংশ হ্রাস পেয়েছে। আর কার থেকে জিজ্ঞেস করেছে, এই মানে কিউব থেকে জিজ্ঞেস করেছে, কিউব নিচে রেখে দাও, আর পার্সেন্টেজে বার করতে বলছে ইন্টু 100। তো এটা যদি আমি 9 করে যদি 100 দিয়ে কাটি, 9 11 99 মানে 11.11 হয়, আর এর সাথে 2 গুণ করলে কত হয় 22.22। অপশন নাম্বার সি তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। কেমন? এই জিনিসটা তোমরা মনে রাখবা। দেখো এখান থেকে আরো 2 ধরনের প্রশ্ন তোমাকে মানে আসে। একটা তোমাকে জিজ্ঞেস করবে, এটা কেটে দিচ্ছি কেমন, একটা তোমাকে জিজ্ঞেস করবে যে ধরো অনেকগুলো কিউব আছে, সেই কিউবগুলোকে জুড়ে যদি একটা কিউবয়েড বানানো হয়, মানে আমি ধরলাম অনেকগুলো কিউব, মানে কি বলবো, যদি যদি অনেকগুলোকে আমি ধরেছি এন, ঠিক আছে, যদি এনটি কিউব মিলে একটি একটি কিউবয়েড তৈরি করা হয়, কিউবয়েড তৈরি হয়, সেক্ষেত্রে কি হবে, মানে যেভাবে তৈরি করা হলো বুঝতে পারলো তো, পরপর রেখে দিলে কি একটা কিউবয়েড তৈরি হবে। যদি এরকম করা হয় তাহলে যেই পরিণামী যে কিউবয়েডটা আসবে, ঠিক আছে, সেটার আয়তন কি হয় বলো তো, সেটার আয়তন তোমরা মনে রাখবা এ কিউব এন, ঠিক আছে, এটা হচ্ছে তাদের আয়তন হয়ে যাবে। আর যদি তোমার জিজ্ঞেস করে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, মানে এই কিউবয়েড যেটা আছে সেটা সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে, তোমার 2 ইন্টু 2n প্লাস 1 ইন্টু a স্কোয়ার,
ঠিক আছে, এই জিনিসটা তোমরা মনে রাখবা। এটা কি হলো আয়তন, এটা হয়ে গেল কি সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। এই দুটো থেকেই তোমাদের প্রশ্ন আসে, তাই এই দুটো ফর্মুলাই তোমরা মনে রাখবা। এন কি হবে এখানে যতগুলো কিউবয়েড মানে কিউব, ধরো এখানে যেমন কি বলছো 3টা ঘনক, যদি বলতো যদি 3টি কিউব মিলে একটি কিউবয়েড তৈরি করা হয় তাহলে কি হবে a কিউব ইন্টু 3। যদি জিজ্ঞেস করি সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল জিজ্ঞেস করো তাহলে কি হবে 2 ইন্টু 3 প্লাস 1 ইন্টু a কিউব। এবারে a মানে কি বাহু, যেটা কিউবের বাহু দেওয়া থাকবে সেটাই হবে। কেমন? তো এই দুটো জিনিস তোমরা মনে রাখবা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে রুবি এবং নমিতার বেতনের অনুপাত 4:3। তারা এক নির্দিষ্ট মাসে প্রত্যেকে যথাক্রমে 1,000 টাকা এবং 2,000 টাকা করে উৎসব ভাতা পায়, যার ফলে তাদের বেতনের অনুপাত হয় 5:4। রুবি এবং অনিতার বেতনের পার্থক্য কত? ঠিক আছে, তো আমি ধরে নিলাম রুবি আর অনিতার যে বেতনের অনুপাত হচ্ছে 4x আর হচ্ছে 3x। কেমন? এবার বলছে তারা প্রত্যেকে 1,000 টাকা 2,000 টাকা করে ভাতা পায়। তো এ পেয়েছে ধরো 1,000 টাকা আর এ পেয়েছে তোমার 2,000 টাকা ভাতা পেয়েছে, যার ফলে কি হয়েছে তাদের বেতনের অনুপাত হয়ে গেছে 5:4। 5:4, ব্যাস। এবার এটা কোনাকুনি গুণ করে দাও তাহলে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো 4 বারে যদি কাটি 4 4 16x, মানে কোনাকুনি গুণ করছি, ঠিক আছে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। 4 4 16x প্লাস 4,000 সমান সমান 5 3 15x প্লাস 10,000। ঠিক আছে, এবার দেখো এই 15x কে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে বিয়োগ হয়ে যাবে। তো 16x থেকে 15x বাদ দিলে তবে x সমান সমান এই 4,000কে আমি এদিকে নিয়ে চলে যাই, তো এদিকে প্লাস আছে এদিকে মাইনাস হয়ে যাবে। 10,000 থেকে 4,000 বাদ দিলে কত হবে 6,000, মানে x এর মান আমি পেয়ে গেলাম 6,000। এবার আমাকে জিজ্ঞাসা করেছে রুবি এবং অনিতার বেতনের পার্থক্য কত। রুবির কত ছিল 4x, অনিতার কত ছিল 3x, তো এদের পার্থক্য কত হবে? দুটার পার্থক্য x, আর এই x এর মানই আমাকে জানতে চেয়েছে। আর এই x এর মান দেখো অলরেডি আমরা বের করে নিয়েছি কত 6,000। তো এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। কেমন? এইভাবে তোমরা করে নিও। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে দুটি বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত 7:11, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? দেখো বর্গক্ষেত্রের পরিসীমা কি হয় 4a, তাই তো। তো দুটো বলেছে, আমি একটা ধরলাম 4a, একটা ধরলাম 4a2। যেহেতু দুটো বলেছে এদিকে 4a এদিকে 4a কেটে গেল, তো a1 আর a2 পড়ে থাকলো, তাই তো, a1 আর a2। আর এই দুটোর মান আমার কত দিয়েছে 7:11। 7:11 আমাকে জিজ্ঞাসা করে তাদের ক্ষেত্রফলের অনুপাত। ক্ষেত্রফলের অনুপাত কি হয় a স্কোয়ার, মানে ক্ষেত্রফল কি হয় বর্গক্ষেত্রের a স্কোয়ার। তো দুটোরই তুমি স্কোয়ার করে দাও, এটারও স্কোয়ার করে দাও, এটারও স্কোয়ার করে দাও। তো 7-এর স্কোয়ার কত হচ্ছে 49, আর 11-এর স্কোয়ার কত হচ্ছে 121। তো এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। কেমন? দেখো এখানে উল্টে দিয়ে দিয়েছে, এটা যদি অ্যান্সার করতে গেছে তো একদম ভুল। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি শহরের বর্তমান জনসংখ্যা 16,000। এটি প্রথম 2 বছরে যথাক্রমে 40% এবং 25% হারে বৃদ্ধি পায়, কিন্তু তৃতীয় বছরে কি হয় 62% হ্রাস পায়। তৃতীয় বছরের শেষে জনসংখ্যা কত হবে? কিছুই না, যেরকম যেরকম বলেছে করে দাও। প্রথমবার কত জনসংখ্যা কত ছিল 16,000, 16,000 তুমি লিখে দাও। তারপরে কি হচ্ছে 40% বৃদ্ধি পাচ্ছে, মানে 40% বৃদ্ধি হলে কত হবে 140 হয়ে যাবে। প্রথমে 100 ছিল, 40% বৃদ্ধি পেলে 140। পার্সেন্টেজকে সরানোর জন্য নিচে 100 করে দিলাম। সেম এটা হবে 25% বৃদ্ধি পেয়েছে মানে কত 125। পার্সেন্টেজ সরানোর জন্য নিচে 100 ইন্টু, কিন্তু বলে তৃতীয় বছরে 62% কমে যাচ্ছে, মানে থাকছে কত তাহলে 38%। পার্সেন্টেজ সরানোর জন্য নিচে কি হবে 100। তো এটা আমাকে জিজ্ঞেস করেছে এটা হওয়ার পর জনসংখ্যা কত হবে। ঠিক আছে, দেখো যদি আমরা কাটি এই দুটো শূন্য দিয়ে 100 কেটে গেল, এই দুটো শূন্য দিয়ে এই 100 কেটে গেল, আর কিছু যাবে? দেখো 25 দিয়ে আমি কাটি, 25×5 125, কালারটা চেঞ্জ করে নিই। 25×5 125, 25×4 100। 4 বারে যদি কাটি 4 বারে এটা হয়ে গেল 4×4 16। আর কিছু কাটাকাটি যাবে? আর কিছু কিছু কাটা যাবে না, চলো এবার 4×5 20, 20 আর 14-তে 280, তাই তো 20 আর 14-তে 280 ইন্টু 38। মানে কি লাস্ট ইউনিট ডিজিট তো আমার শূন্য আসবেই, তারপরে যেটা আসবে সেটা আমরা করবো। দেখো 8 8 64, মানে তারপরের লাস্ট ইউনিট ডিজিটের আগের পরে হচ্ছে 4 আসবে। দেখো কোথায় আছে, এটাতে একটা 4 আছে, এটাতেও 4 আছে, আর এটাতে দেখো শূন্য আছে, এটাতে 2 আছে। তার মানে কি এটা তোমার অ্যান্সার হবে না, এই দুটোতে এমনিও অ্যান্সার হবে না। তো অপশন নাম্বার সি কি হবে তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। কেমন? তো এইভাবে তোমরা সময় বাঁচাতে পারো। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি লাইন গ্রাফ বছরের প্রথম 6 মাসে তাদের একটি দোকানে মোবাইল ফোন বিক্রির সংখ্যা দেখায়। ফোনগুলোর গড় মাসিক বিক্রির সংখ্যা নির্ণয় করো। মানে কি বলেছে এখানে যতগুলো আছে সেগুলো যোগ করে বিয়োগ মানে ভাগ দিতে হবে, যেহেতু গড় মাসিক বলেছে। দেখো জানুয়ারি মাসের গড় কত আছে, এটা আছে তোমার 120, তাই না, তো 120 লিখে দাও। ফেব্রুয়ারি মাসে কত হয় দেখো, এটা 140 আর 160-এর মাঝখানে আছে একদম ঠিক। তাহলে 160 আর 140 যদি মাঝখানে থাকে তাহলে এটা কত আমরা ধরবো 150। 150 মার্চের দেখো কত আছে 100, মার্চের আছে 100। এপ্রিলের দেখো কত আছে, এটা আছে 180, তাই না।
180। তারপরে কি মে মে মাসের কত আছে দেখো, 160 আছে মে মাসের, এটা 160 আছে, 160। আর জুন মাসের কত আছে দেখো, 200 আছে জুন মাসের, তাই না? তো 200 তুমি যোগ করে দাও। দেখো লাস্টে কত আসছে, শূন্য। এখানে কত, 2 5 7 7 7 8 7 15 15 15 15 6 21 1 হাতে থাকলো 2, 2 আর 2 এর 4 5 6 7 8 9, 910। আর টোটাল কতটা আছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস, এপ্রিল মে জুন 6 মাস, তো 6 দিয়ে তুমি গুণ করে দাও। দেখো 6 15 90, মানে 150 তো তোমার যাচ্ছে, ঠিক আছে। তার মানে কি 150-র উপরে যেটা আছে সেটা তোমার অ্যান্সার হবে, তো এটা 150 কেটে গেল। এবার এই তিনটার মধ্যে যে কোনো একটা হবে। 6 15 150 10 বাকি আছে, দশমিক নিলাম। তারপরে কত, 6 1 6, 6 1 6, তারপর 4 0 6 8 48, 6 7 42, 6 6 36, 150 পয়েন্ট, মানে দশমিকের পর যেহেতু আসছে তাহলে আমরা কি 152 অ্যান্সার নিয়ে নেবো, তাই না? এটাই তোমার কাছাকাছি, যেহেতু নিকটতম পূর্ণ সংখ্যায় চেয়েছে তো অত করার দরকারই নেই। 150 কেন নিলাম না, কারণ 150-এর থেকে একটু হলেও তো বেশি আছে, তাই না? তাই 150টা আমরা নিলাম না, কেমন? আর বাকি এটা তোমরা ক্যালকুলেশন করে নিও। আমার তো এটাই এলো, এবার জানি না কি আছে, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি 1 সেকেন্ড, একটি 2715 মিটার দৈর্ঘ্যের বৃত্তাকার দৌড় প্রতিযোগিতায় অভয় এবং ভারতী একই বিন্দু থেকে একই সময়ে 20 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 34 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দৌড়াতে শুরু করে। যদি তারা বিপরীত দিকে দৌড়ায় তবে কত সময় পর তারা প্রথমবার ট্র্যাকে একে অপরের সাথে মিলিত হবে? আমরা কি জানি, যখন মানুষের ক্ষেত্রে বলছি, মানুষ ট্রেন এসবের ক্ষেত্রে বলছি, বিপরীত দিকে যখন যায় একে অপরের সামনাসামনি হয় তখন কি হয়, রিলেটিভ স্পিড যোগ হয়ে যায়। আর দুজনে যদি একদিকে যায় সেক্ষেত্রে কি হয়, রিলেটিভ স্পিড মাইনাস হয়ে যায়। আমরা কি জানি, ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম, তাই তো? ডিস্টেন্স আমাকে বলেছে 2715 মিটার। আমাকে জিজ্ঞেস করছে তারা কত সময় পর, মানে টি আমাকে বার করতে হবে। তো টি বার করার জন্য কি করতে হবে, ডিস্টেন্স যেটা আছে সেটাকে স্পিড দিয়ে ভাগ দিয়ে দিতে হবে। ডিস্টেন্স আমাকে বলে দিচ্ছে 2715 মিটার। আর স্পিড কত হয় দেখো, যেহেতু বিপরীত দিকে চলেছে 20 আর 34 যোগ হয়ে যাবে, তো কত হবে 54। কিন্তু এটা দেখো 54 কিলোমিটার প্রতি ঘন্টায় আছে, আর আমাকে অ্যান্সার সেকেন্ডে বার করতে হবে, মানে কি এটাকে আমাকে মিটার প্রতি সেকেন্ডে গুণ করতে হবে। মিটার প্রতি সেকেন্ডে গুণ করার জন্য কি করতে হয়, 5/18 দিয়ে গুণ করতে হয়, তাই না? আমরা প্রত্যেকে জানি যে হরের নিচেও যদি হর থাকে তাহলে হরটা কি হয়ে যায়, উপরে চলে যায়। তার মানে এই 18 কি হয়ে যাবে, উপরে চলে যাবে। তো 18টাকে আমি উপরে পাঠিয়ে দিই। দেখো এই 18টাকে আমি উপরে পাঠিয়ে দিলে কি হবে, 18 দিয়ে গুণ হয়ে যাবে। এবার তুমি কাটো। তো কত দিয়ে কাটি, 5 দিয়ে কাটি সেকেন্ড। 5 দিয়ে যদি কাটি, 5 5 25-এর 5, 5 5 25, 2 1, 5 4 20, 5 3 15, 543। আর যাবে, তারপর 9 দিয়ে যদি কাটি, 9 দিয়ে যাবে কি, 9 দিয়ে যাবে না। 18 দিয়ে চলে যাবে, 18 1 18, 18 3 54, তিনবার এটা কেটে যাবে, 3 18 54, 3 1 3, 181 সেকেন্ড তাদের সময় লাগবে। অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, কেমন? তো সিম্পল অঙ্ক ছিল, জাস্ট দেখতেই বড় লাগছে, বাকি তো কিছুই নেই অঙ্কতে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 7 অঙ্কের সংখ্যা 98 এ 98 এ 0 3 8 বি যদি 3 দ্বারা বিভাজ্য হয় তবে a প্লাস বি এর সর্বোচ্চ মান কত? 3 দ্বারা বিভাজিত হওয়ার নিয়ম কি, যে যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলোর যোগ, মানে যতগুলো অঙ্ক আছে পুরোটা কি একটা সংখ্যা, আর একটা ডিজিট, যেগুলোকে বাংলাতে কি বলে, অঙ্ক বলা হয়। মানে প্রত্যেকটা ডিজিটের যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা কি হয়, 3 দ্বারা বিভাজ্য হয়। তো 3কে দেখো 9 দিয়ে কেটে যাবে, 3 3 কেটে যাবে। এখানে পড়ে আছে কি 8 8 16, 16 প্লাস এ প্লাস বি, ঠিক আছে। এটাকে আমাকে 3 দিয়ে ভাগ দিতে হবে। তো দেখো ম্যাক্সিমাম সংখ্যা আমাকে নিতে বলেছে, ম্যাক্সিমাম সংখ্যা যদি আমি নিই, এ আর বি এর মান বের করতে বলেছে। ধরো আমি প্রথমে 16 নিলাম, তো 16 আর এ প্লাস বি কত হবে, 16 16 16 32, 3 দিয়ে তো 32 কাটা যায় না, তার মানে এটা হবে না। 12, এ প্লাস বি এর মান, আমাকে এ প্লাস বি এরই মান বার করতে হচ্ছে, মানে কি এখানে যে অপশন দেওয়া আছে এ প্লাস বি এরই মান দেওয়া আছে, বুঝতে পারলে? তো 12 যদি রাখি, 16 আর 12 তো কত হয়, 28, 3 দিয়ে যাবে, যাবে না, তার মানে 12 তোমার অ্যান্সার হবে না। 18, 16 আর 18 কত হয়, 34, 3 দিয়ে যাবে, যাবে না, যখন তিনটাই গেল না তো এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তাছাড়াও 16 আর 17 কত হয়, 33, 33কে তুমি 3 দিয়ে কাটলে কত হয়ে যাবে, 11 হয়ে যাবে। তার মানে এ প্লাস বি এর মান কত হবে, 17, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একজন ব্যবসায়ী দুটি পণ্য এক্স এবং ওয়াই প্রতিটিকে 500 টাকা দরে ক্রয় করেছে, মানে সিপি আমাকে দিয়ে দিচ্ছে 500 টাকা, ঠিক আছে। তিনি এক্স পণ্যটির উপর উপর পরপর 31% এবং 25% ছাড় দিয়ে বিক্রি করেন, করে 328 টাকা লাভ করে। যদি 328 টাকা লাভ করে তাহলে এসপি কত হচ্ছে দেখো, এসপি আমার কত হচ্ছে, 500 টাকা তো ক্রয় মূল্য ছিল, 328 টাকা লাভ হচ্ছে, মানে 500 আর 328, 828 টাকা হয়ে যাচ্ছে।
যদি তিনি ওয়াই পণ্যটি এককভাবে 61% ছাড় দিয়ে বিক্রি করে তবে ওয়াই পণ্যের উপর লাভের শতাংশ কত হবে, এটাই আমাকে জিজ্ঞেস করেছে। তো দেখো সবার প্রথম আমরা কি করব, যদি তিনি এক্স পণ্যটির উপর 31% এবং 25% ছাড় দিয়ে বিক্রি করে, ধরো এক্স পণ্য যেটা আছে সেটা 100%ই কিনা হবে আমি ধরে নিচ্ছি, তো এক্স পার্সেন্ট যেটা আছে তার উপর প্রথমে 31% ছাড় দিচ্ছে, তো 31% ছাড় দিলে কত হবে, 69%, পার্সেন্টেজ সরানোর জন্য নিচে 100 দিয়ে গুণ বা সরি ভাগ, তারপরে 25% ছাড় মানে কত 75%, এটাকে ছাড় দিয়ে বিক্রি করার পর 328 টাকা লাভ করেছে, তাই তো। তো 328 টাকা যদি লাভ করে তো আমি কি বললাম টোটাল কস্ট প্রাইস কত হয়ে যাবে 828, মানে এইটাকে যখন যখন করেছে কিনা তখন 828 টাকায় সে বিক্রি করেছে, মানে এক্স পণ্য ছিল 500 টাকায় কিনেছিল, সেটার উপর এত টাকা দিয়ে ছাড় দিয়েছে, আবার এত টাকা ছাড় দেওয়ার পরও সে 828 টাকা লাভ করে, তার মানে কি এই যে 500 টাকায় যে সে কিনেছিল 500 টাকাতে সে বিক্রি করেনি, সে এখানে কিছু এক্সট্রা দাম সে রেখেছিল, মানে এমআরপি যেটাকে বলে, তাই না, এটা তো কস্ট প্রাইস হয়ে গেল, এমআরপি কিছু একটা রেখেছিল, তারপরেই না সে যদি এমআরপির উপর ছাড় দিবে তারপরেই না সে লাভ করতে পারবে, যদি 500 টাকার উপর ছাড় দেয় তাহলে লাভ করতে পারবে কি, পারবে না। তো চলো আমি দেখে নিই যে এই যে এক্সটা আছে কিনা এটা হয়ে যাবে তোমার এমআরপি, এমআরপি, কেন এমআরপি হলো বুঝতে পারলে তো। চলো এবার কাটাকাটি করো, যদি আমি কাটি 25 দিয়ে 25×3 = 75, 1 সেকেন্ড দেখো 25×3 = 75, 25×4 = 100, 3 বার এটা যাবে, চলে যাবে, 8 8 16 17 18, হ্যাঁ 3 দিয়ে যাবে, তো 3 7 কত হয় 81, 1 8 3 6 18, আর যাবে 69 কেটে যাবে কি 4 9 36, 4 6 24, 4 3 27, এই 4 দিয়ে ওই 4 কেটে যাবে, তার মানে এমআরপি মানে এক্স এর মান আমি কত পেলাম 4 100 400, 400 আর 4 1600 টাকা, মানে সে 500 টাকায় জিনিস কিনেছিল আর সেটাকে 1600 টাকায় দাম রেখেছিল, মার্ক প্রাইস রেখেছিল, তারপরে সে ছাড় দিয়ে 328 টাকা লাভ করেছে, তাই না। কিন্তু বলেছে কি যদি দেখো এবার কি বলছে, যদি তিনি ওয়াই পণ্যটির এককভাবে 61% ছাড়ে বিক্রি করেন, ঠিক আছে, তবে ওয়াই পণ্যের উপর লাভ শতাংশ কত হবে, যদি এক্স কে যে 1600 টাকা যদি বিক্রি করে দেয় মানে মার্ক প্রাইস রেখে থাকে, তার মানে কি ওয়াই কেও সে সেম দামে রেখেছিল, তাই না। কেন, কারণ দেখো একজন ব্যবসায়ী দুটি পণ্য এক্স ওয়াই প্রতিটিকে 500 টাকায় দরে ক্রয় করেছিল, যদি এটাকে 500 টাকা দরে যদি ক্রয় করে থাকে তার মানে কি দুটোরই মার্ক প্রাইস সেম রেখেছিল 1600 টাকা, বলছে ওয়াই পণ্য যেটা আছে সেটার এই মার্ক প্রাইসটা যেহেতু সেম আছে 1600, সেটার উপর 61% ছাড়ে সে বিক্রি করেছে, তো 61% ছাড়ে যদি বিক্রি করে তাহলে বিক্রি করেছে কত পার্সেন্টে, 39%-এ বিক্রি করেছে, সেটা গুণ করো কত হচ্ছে 16 9 144-4 হাতে থাকলো 14, 16 3 48, 48 আর 14-তে কত হয় 62, মানে 624, মানে দেখো সে 500 টাকায় কিনেছিল, ঠিক আছে, আর হচ্ছে 624 টাকায় বিক্রি করেছে, তার মানে সে লাভ কত করেছে 124 টাকা লাভ করেছে যা আমি দেখতে পাচ্ছি, তাই না। দেখো 124 টাকা সে লাভ করেছে, 1 সেকেন্ড 124 টাকা লাভ করে, কেন বুঝতে পারলো তো 500 টাকায় সে কিনেছিল, তারপর যখন মার্ক প্রাইস রেখেছিল 1600 টাকা, সেই 1600 টাকার উপর সে আবার 61% ছাড় দিয়েছে, ছাড় দেওয়ার পরে সে 624 টাকায় বিক্রি করেছে, তারপরেও সে লাভ করছে না, 500 টাকায় কিনে 624 টাকায় বিক্রি করছে, তো 124 টাকা লাভ করেছে, এই 124 টাকা যে লাভ করেছে এটা কত টাকার বেসিসে লাভ করেছে 500 টাকার বেসিসে লাভ করেছে, কিন্তু যেহেতু আমাকে লাভের শতাংশ বের করতে পার্সেন্টেজ বার করার জন্য কি 100 দিয়ে গুণ, এই শূন্য দিয়ে এই শূন্য কেটে গেল, 5 বারে যদি আমি কাটি 5 24-এ 120, দশমিক নিয়ে 0, 5 8 40, মানে 24.8% সে কি করছে, সে হচ্ছে লাভ করেছে, তাই না। তো অপশন নাম্বার ডি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। কেমন, এইভাবে এবার তোমরা করে নিও, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় কিনা তুমি কিন্তু আমাকে কমেন্ট সেকশন অবশ্যই জানিও, নাহলে আমি বুঝতে পারি না যে তোমাকে আমি বোঝাতে পারছি কি পারছি না। কেমন, চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে 10 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো, এই উপাত্তের মোট নির্ণয় করো। মোট মানে কি যে সংখ্যাটা সব থেকে বেশি রিপিট হয়েছে সেটাই, তো সর্বপ্রথম 20 দেখো 20 কতবার রিপিট হয়েছে, 20 একবার রিপিট হয়েছে, আর 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 আর, তার মানে 20 হবে না। 13 13 কতবার রিপিট হয়েছে একবার, আর 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 আর, একবারই রিপিট হয়েছে, 13 হবে না। 16 দেখা তো একবার, দুইবার, আর 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 এই 3 বার, 16 3 বার রিপিট হয়েছে। তারপরে কি আছে 18, 18 দেখো 18 হচ্ছে একবার, দুইবার, 18 2 বার রিপিট হয়, তার মানে কি সঠিক অ্যান্সার তোমার কি হবে 16 হয়ে যাবে, তাই না। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে সেনাবাহিনী একটি বেস ক্যাম্পে মানুষের জন্য মানে ক্যাম্পে মানুষের জন্য একটি শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করেছে। শঙ্কু আকৃতির তাঁবু কিরকম হয়, এরকমই দেখতে হয়, তাই তো, এটা হচ্ছে শঙ্কু আকৃতির তাঁবু। বলছে তাঁবুর উচ্চতা 42 মিটার, মানে তাঁবুর যে উচ্চতা আছে এখান থেকে
এটা কত দিয়েছে আমাকে 42 মিটার। তারপর কি জিজ্ঞেস করছে, ভূমির ক্ষেত্রফল 200 মিটার। ভূমির ক্ষেত্রফল মানে কি, এই যে গোল ভাগটা যে আছে এটার ক্ষেত্রফল আমাকে দিয়ে দিয়েছে কত, 200 সেন্টিমিটার। ভূমির ক্ষেত্রফল কত হয়, পাই আর স্কোয়ার, মানে যে কোনো জিনিস বৃত্তের ক্ষেত্রফল কি হয়, পাই আর স্কোয়ার হয়। এটার মান আমাকে দিয়ে দিয়েছে 200। বুঝতে পারলো? আর মানে যে শঙ্কুটা আছে সেই শঙ্কুর নিচের ভাগটা তো গোলই না হবে, বৃত্তাকারই না হবে। বলছে যদি প্রত্যেক ব্যক্তির শ্বাস নেওয়ার জন্য 70 মিটার কিউব বাতাসের প্রয়োজন হয়, মানে একজন মানুষের প্রয়োজন কত হচ্ছে, 70 মিটার কিউবের মানে কি বলবো বাতাস প্রয়োজন হচ্ছে, তবে তাঁবুর ভেতরে কতজন মানুষ থাকতে পারবে। দেখো এর ভিতরে যে শ্বাস নেওয়ার জন্য বাতাস আছে সেই বাতাসটা কি শুধু নিচেই থাকবে, সেটা কি হতে পারে না। সেইটা কি হয়, পুরো বাতাসটা কি হয়, পুরো মানে যে তাঁবুটা আছে তাঁবুটার ভেতরে থাকবে, মানে যত বড় তাঁবু ততগুলো বাতাস, ততটা বাতাস থাকবে ঘিরে। তার মানে কি, এই যে বাতাসটা আছে সেটা কি আছে, এই শঙ্কুর যে আয়তন সেটা সমান আছে। শঙ্কুর আয়তন কি হয়, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখানে টোটাল এটা কি দিয়েছে, টোটাল তোমার হাওয়ার পরিমাণ দিয়ে দিয়েছে। আর একজন মানুষ কত হাওয়া নিচ্ছে, 70 মিটার কিউব হাওয়া নিচ্ছে। যদি একজন যদি 70 মিটার কিউব হাওয়া নেয়, তাহলে এই যে যত পরিমাণ হাওয়া আছে এটা কতজন নিতে পারবে সেটাই আমাকে বের করতে বলা বলা হয়েছে। তো দেখো 1/3 এর জায়গায় আমি 1/3 লিখে দিলাম ইন্টু পাই আর স্কোয়ার। দেখো পাই আর স্কোয়ারের মান আমাকে অলরেডি দিয়ে দিয়েছে 200, তাই না। তো তুমি 200 লিখে দাও ইন্টু হাইট। হাইট আমাকে দিয়ে দিয়েছে কত, 42। আর এটা হচ্ছে টোটাল হাওয়ার পরিমাণ, টোটাল যে অক্সিজেন বা বাতাস যেটা নিচ্ছে টোটাল। আর একজন কত নিচ্ছে, 70 মিটার কিউব। তাহলে টোটাল কতজন মানুষ আছে যেটা নিবে, কাটাকাটি করো। দেখো 70 দিয়ে আমি কাটি, এই শূন্য দিয়ে শূন্য কেটে গেল, 3 দিয়ে যদি কাটি 3 14 42, তাই তো। 3 14 42, 7 দিয়ে যদি কাটি 7 বারে 7 দুগুণি 14, থাকছে কত 20, এখানে পড়ে থাকছে, আর এখানে 2, 20 দুগুণি 40, মানে 40 জন মানুষ এই তাঁবুটার মধ্যে থাকতে পারবে। ঠিক আছে, অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার। আর এই কোশ্চেন সেম কোশ্চেন তোমাদের গ্রুপ ডি তেও এসেছিল, তাই না। আর তুমি প্যাটার্নটা দেখে কি বুঝতে পারছো, কোনো কি আলাদা কিছু দিচ্ছে, সেই গ্রুপ ডি যে প্যাটার্ন ফলো করেছে সেম প্যাটার্নে কোশ্চেন আসছে। তাই এটা তোমরা ভেবো না যে আমাদেরকে গ্রুপ ডি পড়তে হলে আলাদা পড়তে হবে, এনটিপিসির জন্য আলাদা পড়তে হবে, বা অন্য কিছু সেকশন কন্ট্রোল বা যাই পড়ুক তার জন্য আলাদা পড়তে হবে। ম্যাথ প্রত্যেক জায়গাতে সেমই আসে, সিলেবাস তো সেমই দেওয়া আছে না, হয়তো একটু ক্যালকুলেটিভ দিবে বা একটু ক্যালকুলেটিভ কম দিবে, কিন্তু গ্রুপ ডি তেও তোমার ক্যালকুলেটিভ দিয়েছিল, তার তুলনায় কি এখানে একটু ক্যালকুলেশন কম আছে। তেমন না যে ক্যালকুলেশন কম, মানে কম আছে, ক্যালকুলেশন আছে, কিন্তু কি তথাকথিত ভাবে একটু কমই দেখতে পাচ্ছি আমি, তাই না। চলো আগে যখন আরো প্রশ্ন দেখতে পাবো তখন আরো ভালো করে বোঝা যাবে, কিন্তু প্যাটার্নটা তুমি লক্ষ্য করে দেখো সেম 2024-এর প্যাটার্ন ফলো করেছে এরা, তাই না। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি হেলথ ক্লাবে 55 জন সদস্য মহিলা এবং 55 জন সদস্য পুরুষ, টোটাল কত হয়, 100% হয়। তার মধ্যে আমি ধরলাম 55 জন যে আছে সে কি আছে, মহিলা, আর বাকি 45 জন যে আছে সে কি আছে, সে আছে পুরুষ। ঠিক আছে, বলছে যদি পুরুষের গড় বয়স 50 হয়, তার আগে আমি কি করবো জানো, এটাকে আমি শর্টকাট করে নেবো। যদি আমি দুটোকেই কাটি, দেখো 5 11 55, 5 9 45, মানে দুজনের রেশিও আমি পেয়ে গেলাম 11:9। বলছে যদি পুরুষদের গড় বয়স 50 বছর হয়, তো পুরুষদের যদি গড় বয়স 50 বছর হয় তার টোটাল বয়স কত হবে, 5 9 450। বলছে মহিলাদের গড় বয়স 40 বছর, যদি মানে একজনের যদি 40 বছর হয় তাহলে 11 জনের কত হবে, ইন্টু 40 করে দাও। তো কত হচ্ছে, 4 11 440। এবার জিজ্ঞেস করেছে তবে সমস্ত সদস্যদের গড় বয়স কত। সমস্ত সদস্য মানে কি, 11 + 9 20 জনের ওভারঅল গড় আমাকে বার করতে বলেছে। তো দেখো 450 আর 440 কত হবে, 990, না সরি 890। এই 890-কে যদি আমি 20 দিয়ে ভাগ করি তাহলে ওভারঅল পেয়ে যাবো। এই শূন্য দিয়ে শূন্য কেটে গেল, দুইবার যদি আমি কাটি 44 দুগুণি 88, এক থাকবে দশমিক দিব, 0 5 দুগুণি 10। তো ওভারঅল সবার যে মানে গড় বয়স সেটা কত, 44.5। অপশন নাম্বার এ তোমাদের কারেক্ট অ্যান্সার। কেমন, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে দেব এবং তাজ যথাক্রমে 2450 টাকা এবং 1960 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করলো। অর্জিত লাভের মধ্যে দেবের অংশ যদি 270 টাকা হয় তবে তাদের মোট অর্জিত লাভ কত। দেখো আমরা কি জানি, যে রেশিওতে তুমি ইনভেস্ট করবা সেই রেশিওতেই তুমি প্রফিট পাবা। মানে তুমি যদি 10 টাকা ইনভেস্ট করো তা তোমার যে প্রফিট আসবে সেটা তোমার 10 টাকার বেসিসেই আসবে, নাকি 15 টাকা 20 টাকা। বুঝতে পারলো, তুমি যত দিবে তত পাবে, মোট কথা এটাই। তো যে দেব ছিল, সে দেব কত টাকা ইনভেস্ট করেছিল, 2450 টাকা। আর যে তাজ ছিল সে কত করেছে, 1960 টাকা ইনভেস্ট করেছে। চলো এটাকে আমরা যদি রেশিওতে করে নিই, এই শূন্য কেটে যাবে, কত বারে যাবে দেখো, 49 দিয়ে আমি কাটি, 49 4 9 36, 4 4 16, 49 দিয়ে কেটে যাবে 4 বার, 49 দিয়ে কেটে যাবে 5 বার। মানে দেব ইনভেস্ট করেছে 5 রেশিওতে, তাজ ইনভেস্ট করেছে 4 রেশিওতে।
এবার এটাতে যেহেতু তারা ইনভেস্ট করেছে, তাই প্রফিট কি হবে, এটাতেই 5:4 তারা প্রফিট পাবে। বলছে অর্জিত লাভের মধ্যে দেবের অংশ 270। দেব কত প্রফিট আছে, 5 রেশিওতে প্রফিট আছে, মানে 5 রেশিওর মান যদি তোমাকে 270 বলে দেয়, তাহলে 1 রেশিও কত হবে, 5×5 = 25, 5×4 = 20, 1 রেশিওর মান আমি পেয়ে গেলাম 54। বলছে তবে তাদের মোট অর্জিত লাভ কত, তো মোট অর্জিত লাভ কত, যে 5 + 4 9, তাই তো 9 দিয়ে তুমি গুণ করে দাও। 4 নং 36-এর 6 হাতে থাকলো 3, 5 নং 45, 45-এর 3 48, মানে 486 টাকা তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে। অপশন নাম্বার সি কারেক্ট হয়ে যাবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি পাই চার্ট একটি স্কুলের স্কলারশিপ পাওয়া শিক্ষার্থীদের শতাংশ প্রদর্শন করে, মানে কি, যে কমলা ভাগটার মধ্যে কি 45% স্কলারশিপ পেয়েছে, নীলে কত পেয়েছে 30%, আর ধূসরে কত পেয়েছে 25% স্টুডেন্ট স্কলারশিপ পেয়েছে। এবার বলছে যদি স্কুলে মোট শিক্ষার্থীর সংখ্যা 3850 হয় এবং প্রাথমিক, মানে এটা হচ্ছে প্রাথমিক, প্রাইমারি, মাধ্যমিক কমলা এটা হচ্ছে তোমার প্রাইমারি মানে কি সেকেন্ডারি, এটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের ধূসর মানে এটা কি হচ্ছে হায়ার সেকেন্ডারি, এদের শিক্ষার্থীদের অনুপাত 5:4:2। তা টোটাল দেখো, টোটাল আমাকে দিয়েছে 3850, আর এদের অনুপাত দেওয়া আছে 5:4:2। তা 5+4 কত হয় 9, 9+2 = 11, মানে 11 অনুপাতের মান আমাকে প্রশ্নে দিয়ে দিয়েছে 3850 টাকা, মানে 50 জন। তাহলে 1 ইউনিটের মান কত হবে, 11 দিয়ে কাটো, 3×11 = 33, 5×11 = 55, 0 350। জিজ্ঞাসা করেছে তবে কতজন মাধ্যমিক স্তরের শিক্ষার্থী স্কলারশিপ পাচ্ছে। দেখো 1 অনুপাতের মান আমি পেয়েছি 350, মাধ্যমিক পরীক্ষার্থী কত আছে, কমলা মিডিলটা মানে 4 অনুপাতে আছে। 1-এর মান যদি 350 হয়, তো 4-এর মান কত হবে, 4 × 350, এটা টোটাল মাধ্যমিক পরীক্ষার্থী। এবার এর মধ্যে কতজন স্কলারশিপ পেয়েছে, 45% স্কলারশিপ পেয়েছে, তো এর 45% করে দাও, পার্সেন্টেজ সরানোর জন্য নিচে একটা 0, ব্যাস এবার কাটাকাটি করো বেরিয়ে যাবে। দেখো এই 4 দিয়ে কাটবা কি, 4 দিয়ে কাটো, 4 বারে একবারে কাটো 25 বার, তাই না, 4×25 = 100, 25 বারে কাটো, 25 বারে 5, 25, 5 × 7 = 35, 70, আবার 5 দিয়ে কাটো, 5 বারে 9, তো 7 নং 63, 630 জন মানে পরীক্ষার্থী যারা আছে বা শিক্ষার্থী বলতে পারো, যারা তোমাদের স্কলারশিপ পেয়েছে। অপশন নাম্বার বি তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। কেমন দেখছো তো, মানে মানে যে ভেন ডায়াগ্রাম আছে বা পাই চার্ট বলো, সেটা খুব কঠিন কিন্তু আসছে না, দেখে মনে হচ্ছে বিশাল বড়, কিন্তু একদম সহজ সহজ আসছে, তাই না? দুটো যে করালাম দুটোই সহজ ছিল। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে এ এবং বি এর আয়ের অনুপাত 4:3 এবং তাদের ব্যয়ের অনুপাত 2:1। যদি 5,000 টাকা, এ 5,000 টাকা সঞ্চয় করে এবং বি 6,000 টাকা সঞ্চয় করে, তবে বি এর তুলনায় এ কত টাকা বেশি ব্যয় করে, তাই তো? দেখো আমরা কি জানি, আমরা জানি যে আয় হয় ইনকাম, ইনকাম সমান সমান কি হয়, তুমি যেটা খরচ করছো মানে এক্সপেন্ডিচার, প্লাস তুমি যেটা সঞ্চয় করছো মানে সেভিংস করছো, সেটাই তোমার ইনকাম। মানে তুমি ধরো 100 টাকা আয় করছো, 100 টাকার মধ্যে তুমি ধরো 50 টাকা খরচ করে দিলে, তো বাকি যে 50 টাকাটা বেঁচে থাকলো মানে সেভিংসটা, সেটাই তো তোমার দুটো, মানে সেই খরচ আর সেভিংসটা যোগ করেই তোমার আয় আসছে না। তার মানে যদি আয় থেকে আমি যদি এই যে সেভিংস, ঠিক আছে, এটা যদি বাদ দিয়ে দিই, তাহলে কি পড়ে থাকবে, এক্সপেন্ডিচার পড়ে থাকবে, মানে খরচ পড়ে থাকবে। মানে আয় তুমি 100 টাকা করছো, সেখান থেকে যদি 50 টাকা সেভ করছো, তো যদি সেভ করো খরচ কত করছো, 100 টাকা থেকে যদি 50 টাকা খরচ করো, সরি সেভ করো, তাহলে 50 টাকা খরচ করছো। এটাই হচ্ছে এই কোশ্চেনটার মানে। কি বলছে এ এবং বি এর আয়ের অনুপাত 4:3, আমি ধরলাম এ যে আছে তার আয়ের অনুপাত, সেকেন্ড, এর আয়ের অনুপাত হচ্ছে 4x, আর বি এর আয়ের অনুপাত কত হয়ে দিয়েছে 3x। এ বলছে তাদের ব্যয়ের অনুপাত 2:1, ঠিক আছে। বলছে যদি তারা 5,000 টাকা, এ 5,000 টাকা, বি 6,000 টাকা সঞ্চয় করে, দেখো আয় থেকে যদি সেভিংস বাদ দিই তাহলে এক্সপেন্ডিচার চলে আসছে, তো আয় থেকে আমি এখানে সেভিংসকে বাদ দিচ্ছি, এ কত সঞ্চয় করছে 5,000, আর বি কত সঞ্চয় করছে 6,000। যখন আয় থেকে আমি সেভিংস বাদ দিয়ে দিলাম, তখন আমার কি পড়ে থাকে, খরচ পড়ে থাকছে। বি এর খরচ কত 2, আর বি এর খরচ করছে এ। এটা আমাকে প্রশ্ন আমাকে এই জিনিসটাই বলেছে করতে। এবার তুমি কোনাকুনি গুণ করো, দেখো 4x, ঠিক আছে, -5,000 সমান সমান, আবার এটার সাথে এটা গুণ করলাম, তো এটার সাথে এটা গুণ করবো, 2 বারে 6x -12,000, তাই তো। তো এই 4x কে যদি আমি এদিকে নিয়ে চলে আসি, তাহলে এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, তো কি হবে 2x সমান সমান এই 5,000, এটাকে যখন আমি এদিকে নিয়ে এসেছি, তো আমি 12,000 টাকা এদিকে নিয়ে চলে আসি, তাই না। 12,000 যদি এদিকে নিয়ে আসি, তো এটা প্লাস 12,000 কি হয়ে যাবে এদিকে এসে, সরি -12,000 এদিকে এসে কি হয়ে যাবে +12,000। তো 12,000 থেকে যদি 5,000 বাদ দিই, তাহলে কত পড়ে থাকছে 7,000, আর 2 দিয়ে আমি যদি কেটে দিই, তাহলে এক্স এর মান কত পেয়ে যাচ্ছে আমি 3500।
তার মানে এক্স এর মান পেয়ে গেলাম 3500। তাহলে আমরা প্রথমে আই বার করে নিই। আই কত বলেছে 4x আর হচ্ছে কত 3x, তাই না? তার মানে এ কত পাচ্ছে দেখো, এ পাচ্ছে 4 × x, 3500কে যদি 4 দিয়ে গুণ করি কত হচ্ছে 35 2 এ 70 আরো 70 140, 140 আর দুটো শূন্য আছে, দুটো শূন্য লিখে দাও। সেরকম বি, বি দেখো কত 3 রেশিওতে আই করছে, তো 1 রেশিও যদি 3500 হয় 3 রেশিও কত হবে 3 35-এ 105 আর দুটো শূন্য, মানে এ ইনকাম করছে 14,000 টাকা, বি ইনকাম করছে 10,500 টাকা। আমাকে জিজ্ঞেস করেছে যে বি এর তুলনায় এ কত বেশি ব্যয় করে, খরচ করে। তো সেম এই আমি যদি ইনকাম থেকে যদি সেভিংস টাকা বাদ দিয়ে দিই এক্সপেন্ডিচার পেয়ে যাবো। তো এ সেভিংস করছে কত 5,000, তো তুমি এখান থেকে 5,000 টাকা বাদ দিয়ে দাও। 5,000 বাদ দিলে কত পড়ে থাকছে 9,000 পড়ে থাকছে। সেম তোমার বি কত টাকা সঞ্চয় করছে 6,000, তো এখান থেকে তুমি 6,000 টাকা বাদ দিয়ে দাও। তো কত পড়ে থাকছে 0 0 10 থেকে 5 গেল, সরি 5 নেমে গেল, 10 থেকে 6 গেল 4। মানে বি তোমার এ খরচ করছে 9,000 টাকা, বি খরচ করছে 4500 টাকা। তাহলে বি এর তুলনায় কত টাকা বেশি, কি বলছে, তবে বি এর তুলনায় এ কত টাকা বেশি খরচ করছে। এ 9,000 খরচ করছে, বি 4500 খরচ করছে, এ কত বেশি খরচ করছে তোমরাই বলো। কি করতে হবে, দুটোকে বিয়োগ দিতে হবে। দুটোকে বিয়োগ দিলে কত আসবে, আমার এই দুটোকে যদি বিয়োগ দিয়ে দিই তাহলে কত আসছে 4500 টাকা, এত টাকা বেশি সে খরচ করছে। অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। কেমন, তোমরা এইভাবেও করতে পারো। এটা একটু বেসিক হয়ে গেল, তুমি যদি এটাকে শর্টকাটে করতে চাও তো শর্টকাটেরও ব্যাপার আছে, তাই না? শর্টকাটটা কিভাবে করবো, চলো এরকম আরেকটা প্রশ্ন যদি তোমাদের থাকে কিনা আমি তোমাদের করে দেবো। চলো এখানেই করে দিই শর্টকাট। দেখো কি করবা, আমাকে কি কি দিয়েছে দেখো, ইনকাম আমাকে দিয়ে দিয়েছে 4:3, ঠিক আছে। আর আমার খরচ মানে এক্সপেন্ডিচার আমাকে দিয়ে দিয়েছে কত 2:1। আর তারপর যে সেভিংস আছে, সেভিংস আমাকে দিয়ে দিয়েছে কত 5,000 6,000, আমি লিখে দিয়ে 5K/6K, ঠিক আছে। এবার তুমি কি করবা, কোনাকুনি গুণ করবা। প্রথমে উপরটা করি, 4 4, 3 দুগুণি 6, তাহলে দুটোর অন্তর কত মানে পার্থক্য 2 রেশিওর পার্থক্য। এবার এটার গুণ করো, 6 দুগুণি 12, 5 তো 12 থেকে যদি 5 বাদ দিই কত আসবে 7, যেহেতু কে লেগে আছে তো এখানকার পার্থক্য কত হলো 7K হয়ে গেল। 2 এর মান যদি 7K হয় তাহলে 1 এর মান কত হবে 3,500, তাই না? এবার 3,500 যদি হয় তাহলে এ কত পাবে 4 35-এ 1 4 0 0 0, আর বি কত পাবে 1 0 5 0 0। এবার দেখো এ 5,000 টাকা সেভ করছে, তো 5,000 বিয়োগ দিয়ে দাও এখান থেকে, কত আসছে 5,000 বিয়োগ করলে 9,000। এটা তো আই পেয়ে গেলাম না, এটা আই আছে। এ 6,000 টাকা সেভ করছে, তো এখান থেকে 6,000 বাদ দিলে কত আসবে 4,500 পড়ে থাকবে। এটা হয়ে কি খরচ করছে, তো কত বেশি খরচ করছে এ বি এর থেকে 4,500 টাকা বেশি খরচ করছে। তো এই অঙ্কটাকে তুমি এভাবেও করে নিতে পারো শর্টকাটে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে 12% এবং 15%-এর ক্রমাগত ছাড় মানে সাকসেসিভ ডিসকাউন্ট দেওয়ার পর একটি বস্তুকে 418 টাকায় বিক্রি করা হলে বস্তুটির প্রকৃত মূল্য কত ছিল। একদম বেসিক থেকে করো। বস্তুটির প্রকৃত মূল্য তো আমি জানি না কত ছিল, আমি ধরলাম x টাকা ছিল। এই x টাকার মধ্যে প্রথমে 1200 টাকা 12% ছাড় দেওয়া হয়েছে, মানে বিক্রি করা হয়েছে কত 88%-এ বিক্রি করা হয়েছে। আবার এই যে টাকাটা আছে সেখান থেকেও আবার 5% ছাড় দেওয়া হয়েছে, মানে কত 19%, সরি 95%-এ বিক্রি করা হয়েছে। এইটা বিক্রি করার পর যে অ্যামাউন্টটা পে করা হয়েছে সেটা কত 418 টাকা, ঠিক আছে। মানে এত এত টাকায় সে বিক্রি করে, এটা কি হয়ে গেল সেলিং প্রাইস হয়ে গেল। আমাকে এক্স এর মান বার করতে হবে, কাটাকাটি করো। দেখো কত দিয়ে যাবে 19 দিয়ে চলে যাবে, বুঝলো তো। 19 দুগুণি 38, 3 8, আবার 19 দুগুণি 38, 19 বারে এটা কেটে গেল 5 বার, 19 5 95, 22 বারে এটা কেটে যাবে, দেখো 22 4 88, 5 4 20, 20 5 100। তাহলে এক্স সমান সমান কি হবে 100 × 5 500, এটা এদিকে এই উপরে চলে আসবে, নিচে আছে যেহেতু, এক্স সমান সমান কত গেল 500 টাকা। তো এটাই ছিল তার প্রকৃত মূল্য। অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে 7 অঙ্কের সংখ্যা 7 1 A 5 1 0 B, এটাকে 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজিত নিয়ম কি, প্রত্যেকটা অঙ্কের যোগ যদি মানে যোগফল 3 দিয়ে যদি ভাগ যায় তাহলে সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে, তাই না? তো দেখো 5 আর 1 6, 3 দিয়ে ভাগ চলে যাবে, তার কিছু বাকি থাকলো কি 7 1 8, ভাগ ভাগ যাবে না, তো এখানে কত 7 আর 1 8 প্লাস A প্লাস B, আর এটাকে আমাকে 3 দিয়ে ভাগ দিতে হবে। আমাকে জিজ্ঞেস করেছে কি সর্বোচ্চ মান A প্লাস B এর, মানে এখানে যে অপশন দেওয়া আছে না সেটা A প্লাস B এর মানই দেওয়া আছে। তো আমি এখানে অপশনে বসিয়ে দিই। দেখো প্রথম যদি আমি 12 বসাই, 12 আর 8 কত হয় 20, 3 দিয়ে 20 ভাগ যায় না, তাহলে এটা হবে না। 13, 13 আর 8 কত হয় 13 8 21, 3 কে 21 দিয়ে ভাগ যায় একদম যায়, তোমার 13 কি যাবে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, তাই না? তো এটাই তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে, অপশন নাম্বার
বি তোমার কারেক্ট অ্যান্সার। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যদি কোনো ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে 12 সেন্টিমিটার, 35 সেন্টিমিটার এবং 37 সেন্টিমিটার হয়, তবে ত্রিভুজটির পরিব্যাসার্ধ কত হবে? দেখো পরিব্যাসার্ধ মানে কি বলতো, যে একটা বৃত্ত আছে, ঠিক আছে, এর ভেতরে তোমাকে একটা ত্রিভুজ দেওয়া আছে। আর তোমরা যদি ভালো করে নোটিস করে থাকো, 12, 35, 37 এটা কিন্তু একটা ট্রিপলেট, তাই না? আর ট্রিপলেট কখন হয়? যখন ত্রিভুজটা সমকোণ ত্রিভুজ হয়, তাই না? তো দেখো সমকোণ ত্রিভুজ কেমন দেখতে হয়? এরকম, এরকম, আর এরকম দেখতে হয়। এটা হলো সমকোণ ত্রিভুজ যার একটা কোণ কি হয়, 90 ডিগ্রি হয়। তো এর আমাকে বাহুগুলো বলতে হবে। সব থেকে বড় বাহু কি হয়? এটা হাইপোটেনাস হয়ে যায়, কর্ণ হয়ে যায়, মানে এটা হয়ে গেল তোমার কত, 37। বাকি 12 আর 35কে তুমি যে কোনো একটা জায়গায় রেখে দাও। আমি ধরলাম লম্ব হচ্ছে 12 আর বেস যেটা সেটা হয়ে দিচ্ছে 35। আমাকে জিজ্ঞেস করেছে ত্রিভুজটির পরিব্যাসার্ধ। ত্রিভুজের পরিব্যাসার্ধ কি হয় জানো? ত্রিভুজের পরিব্যাসার্ধ হচ্ছে যে হাইপোটেনাস, ঠিক আছে, সেই হাইপোটেনাসের অর্ধেক করে দিলেই তুমি ত্রিভুজের পরিব্যাসার্ধ পেয়ে যাবে। বুঝতে পারলে তো? তো হাইপোটেনাস কত আছে? 37, এটাকে তুমি অর্ধেক করে দাও। 37 যদি অর্ধেক করি কত হবে? 18 দুগুণী 36, দশমিক নিলাম 1 শূন্য, 5 দুগুণী 10, 18.5 সেন্টিমিটার। অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। কেমন? বাস তোমাকে শুধু চিনতে হতো যে হ্যাঁ এটা ট্রিপলেট, তাহলে তোমার অঙ্কটা কিচ্ছু ছিল না। আর যদি তুমি ট্রিপলেট না বুঝতে পারো তো অনেক এখানে কাঠখড় পুরাতে হবে। বুঝতে পারলে তো ব্যাপারটা এটাই। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে দুটি সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক 12 এবং তাদের গুণফল হচ্ছে 31,104, এমন কত জোড়া সংখ্যা হওয়া সম্ভব? দেখো দুটো সংখ্যার HCF বলে দিচ্ছে 12। আমি ধরে নিলাম দুটো সংখ্যা, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। যেহেতু দুটো সংখ্যার HCF 12, তার মানে কি এটা কত হবে? 12x সংখ্যাটা হবে, আর এটা কত হবে? 12y, তাই না? আর এই দুটোর যদি আমাকে HCF মানে গুণফল আমাকে দিয়ে দিয়েছে, এই গুণফল কত আমাকে দিয়ে দিয়েছে বলো? 31,104, তাই তো? তো এক্স ওয়াই এর মান আমাকে বার করতে হবে। প্রথমে দেখো 12 দিয়ে কাটাকাটি যাবে, 4 দিয়ে কাটাকাটি যাবে, তো 4 দিয়ে কাটি, 4 3 12, ঠিক আছে। এক সেকেন্ড, দেখো 4 3 12, 4 বারে কেটে দাও, 4 7 28, 3 1, তাই তো? 4 7 28, 11 থেকে 8 গেল 3, আবার 3 1, আবার 4 7 28, আবার 3 0, আবার 4 7 28, 2 4, 4 6 24, আবার 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটি, 3 25 75, 2 7, 3 9 27, 3 দুগুণী 6। এবার এটাকে 12 দিয়ে কাটো, 12 দিয়ে কাটি, 12 দুগুণী 24, 1 9, 12 1 12, 7 2, 12 6 72। মানে এক্স আর ওয়াই এর মান আমি পেয়ে গেলাম, এক্স ইন্টু ওয়াই এর মান 616। এবার বলেছে তাদের এমন কত জোড়া সংখ্যা হওয়া সম্ভব। দেখো HCF কি হয় বলতো, মানে কি বলবো, এমন সংখ্যা যার HCF তোমাকে 1 হতে হবে, সেটাকে আমরা কি বলি? কো প্রাইম নাম্বার বলি। আর এখানে কো প্রাইমের সংখ্যাটা জোড়াটাই আমাকে জানতে চেয়েছে। কো প্রাইম কি বললাম, যে দুটো সংখ্যা এমন সংখ্যা হবে যাদের HCF 1 হয়, সেটাকে আমরা কো প্রাইম সংখ্যা বলি, সহ অবাচ্য সংখ্যা। এবার দেখো 216কে যদি আমরা ভাঙি তাহলে কি কি ভাবে যাবে? দেখো একটা হবে 1 ইন্টু 216, তাই তো? একটা হবে 2 ইন্টু 108, একটা কত হবে? 3 দিয়ে যাবে, 3 ইন্টু 72, তাই তো? 4 দিয়ে কি যাবে? 4 ইন্টু, যদি করি 4 5 20, 4 4 16, 54। তারপরে 5 দিয়ে যাবে না, 6 দিয়ে কি যাবে? 6 দিয়ে যাবে, 6 3 18, 36। তারপর কি যাবে? 7 দিয়ে, 3 7 21 যাবে না, 8 দিয়ে কি যাবে? 8 বারে যদি করি 8 দুগুণী 16, 7 8 56, 8 ইন্টু 27 হয়ে যাবে। 9 দিয়ে, 9 দুগুণী 18 ইন্টু 24। মানে এরকম আরো চলতে থাকবে। এবার তুমি এর মধ্যে খোঁজো যে এমন কোন সংখ্যাটা আছে যাদের মানে দুটো সংখ্যা আছে যাদের HCF 1 হবে। তো 1 আর 216 এই দুটোর যদি আমি HCF বার করি, এক সেকেন্ড, 1 216 এটার HCF তোমার কি হবে? 1 হবে, মানে এটা একটা সংখ্যা হবে। 2 108 এর HCF 1 হবে না, 3 72 এর হবে না, 4 54 এর হবে না, 6 36 এর হবে না, তারপর 8 27 এটারও তুমি যদি HCF করো 1 আসবে, তাই না? তার মানে কি এটা একটা সংখ্যা হবে। 9 24 এটারও হবে না। তার আমি কটা সংখ্যা পেলাম? একটা আর দুটো। তার মানে এরকম এমন কত জোড়া সংখ্যা হওয়া সম্ভব? এমন 2 জোড়া সংখ্যা হওয়া সম্ভব, তাই তো? 2 জোড়া। অপশন নাম্বার ডি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। কেমন? তো এইভাবে অঙ্কগুলো করতে হয়। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে এ বি এবং সি ডি সমান্তরাল, তাই তো? কি বলেছে? এ বি আছে একটা, এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, ঠিক আছে। এক সেকেন্ড, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। এবার কি বলছে? এক সেকেন্ড, বলছে একটি ছেদক পি কিউ রেখা এ বি এবং সি ডি কে যথাক্রমে ই এবং এফ বিন্দুতে ছেদ করেছে। মানে একটা রেখা আছে,
এক সেকেন্ড, একটা রেখা আছে, সেটা কি করছে, পি আর কিউ, তাই তো? এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, কি করছে, ই আর এফ বিন্দুতে ছেদ করছে। এই বিন্দুটাকে আমি ধরলাম ই, আর এটাকে আমি ধরলাম এফ। এখানেই যেহেতু প্রতিচ্ছেদ করছে একে অপরকে। এবার বলছে অ্যাঙ্গেল পিইবি সমান সমান 49 ডিগ্রি, যেটা মাঝখানে থাকে না সেটারই অ্যাঙ্গেল দেওয়া হয়, মানে ই, এটার মান আমাকে দিয়ে দিয়েছে 49। জিজ্ঞেস করছে জি একটি বিন্দু, জি অ্যাঙ্গেল পিইবি সমান সমান 49 ডিগ্রি, জি একটি বিন্দু, জি একটা বিন্দু যেটা অ্যাঙ্গেল বিইজি সমান সমান 29 ডিগ্রি। তো বিই, এখানে আমি জি করে দিই একটা বিন্দু, তবেই না বিইজি, এ দেখো এটা যে এলো অ্যাঙ্গেল বিইজি, এটা আমাকে দিয়েছে কত, 29 ডিগ্রি, তাই তো? এটা আমাকে দিয়ে দিয়েছে 29। দেখো আমরা কি জানি যে এরকম ধরো একটা সমান্তরাল আছে, তো এটাকে যদি টানি, তো এই যে এই টোটালটা, এটার মান কত হয়, 180 ডিগ্রি হয়, তাই না? 180 ডিগ্রি যদি হয়, তাহলে এইটা দেখো 49, আর এটা হয়ে গেছে 29। তো 49 আর 29-এ কত হয়, 49 আর 29-এ 9 9 18, 9 9 18, 4 2 6, 1 7, 78, মানে এই যে এই অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে আমার, 102 ডিগ্রি হয়ে যাবে। তাহলে তবেই না এই তিনটার মান 180 ডিগ্রি আসছে, কারণ এখান থেকে এই যে টোটালটা, এটা 180 ডিগ্রি হয়। এতটা আমি পেয়ে গেলাম, 102 ডিগ্রি একটা মান পেয়ে গেলাম। এবার বলছে অ্যাঙ্গেল জিএফই, যেটা মাঝখানে আছে সেটার অ্যাঙ্গেল দেওয়া হয়, মানে এফ এর অ্যাঙ্গেল আমাকে দিয়ে দিয়েছে, এটাকে আমি তো জি ধরেছিলাম, জি এফ, আর কি দিয়েছে ই, মানে এই যে এই অ্যাঙ্গেলটা দিয়েছে, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা, এটার মান আমাকে দিয়ে দিয়েছে 24, এটা আমাকে দিয়ে দিয়েছে 24, ঠিক আছে। আমাকে জিজ্ঞাসা করছে অ্যাঙ্গেল ইজিএফ এর মান কত, এই অ্যাঙ্গেলটার মান আমাকে জানতে চাইছে, ইজিএফ। তুমি যদি ভালো করে নোটিস করো, তাহলে একটা জিনিস তুমি এখান থেকে দেখতে পাবে, দেখো তুমি যদি খুব ভালো করে নোটিস করো না, এই অ্যাঙ্গেলটা, এক সেকেন্ড, দেখো এইখান থেকে এইটা, এইটা আর এইটা, এটা কি একটা ত্রিভুজের আকৃতি চলে আসছে। আমরা কি জানি ত্রিভুজের তিনটা কোণের যোগ কত হয়, 180 ডিগ্রি। তার মধ্যে দুটো কোণ দেওয়া আছে, একটা দেওয়া আছে কত, 24, আর একটা পেয়ে গেছি আমি 102। তাহলে এটার মান কত হবে, 124, আর সরি এটা হয়ে গেল 126, এই দুটো হয়ে গেল 126। তাহলে এটা কত হবে, 180 ডিগ্রি থেকে যদি 126 ডিগ্রি বাদ দিই, তাহলে তোমার কত পড়ে থাকছে, বাদ দাও 180 থেকে, 10 থেকে 6 গেল 4, এখানে অ্যাকচুয়ালি 3, 8 থেকে 3 গেল 4, 54। তার মানে এটার মান কত হয়ে গেল আমার, 54 ডিগ্রি এটার মান হয়ে গেল। দেখো অপশনে দিয়েছে কোথাও, অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। কেমন, যেরকম যেরকম বলেছে সেরকম সেরকম করবা, তোমার একদম অঙ্ক কোনো ব্যাপার না। একটু যদি মাঝে মাঝে বুদ্ধি খরচ করতে হয় কোথাও, সেটাও করতে পারো, বাকি যেরকম যেরকম বলে সেরকম করলেও তোমার অ্যান্সার বেরিয়ে যাবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে দুটি সংখ্যার এইচসিএফ এবং এলসিএম যথাক্রমে 13 এবং 585। যদি একটি সংখ্যা 117 হয়, তবে অন্য সংখ্যাটি কত? আমরা কি জানি, লসাগু, লসাগু ইন্টু গসাগু সমান সমান কি হয়, প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা, তাই তো? এটা আমরা প্রত্যেকে জানি। লসাগু আমাকে দিয়ে দিচ্ছে দেখো 585, 585। গসাগু আমাকে দিয়ে দিচ্ছে 13, একটা সংখ্যা আমাকে দিয়েছে 117, তাহলে আরেকটা সংখ্যা আমাকে বার করতে বলেছে। ব্যাস কাটাকাটি করে দাও, তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো 13 9 117 হয়, তাই তো? 9 বারে যদি কাটো, 5 নং 45, 6 নং 54, 6 নং 54, 4 5, 5 নং 45, মানে 65 তোমার কি হয়ে যাবে, দ্বিতীয় সংখ্যাটা হয়ে যাবে অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি সমান্তর প্রগতিতে, মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে, প্রথম পদটি 42, শেষ পদটি 60, যেখানে মোট পদ মোট 14টি পদ আছে, এই 14টি পদের যোগফল কত? দেখো 14টি পদের যোগফল, যোগফল সমান সমান কি হয় বলতো, একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা তোমরা মনে করে নাও। কি হয়, মোট পদ, ঠিক আছে, মোট পদ বাই 2 ব্র্যাকেটে প্রথম পদ, ঠিক আছে, প্রথম পদ প্লাস অন্তিম পদ, মানে লাস্ট পদ, ঠিক আছে, অন্তিম পদ। ব্যাস এবার যেরকম যেরকম ফর্মুলাতে আছে সেরকম সেরকম তুমি লিখে দাও, তোমার অ্যান্সার মিলে যাবে। দেখো মোট পদ আমাকে কত দিচ্ছে, 14টা, তো 14/2 ইন্টু প্রথম পদ কত আছে 42, তো 42 লিখে দাও, অন্তিম পদ কত আছে 60, তো 60 লিখে দাও। এবার কাটাকাটি করো, 2 বারে আমি কাটি 7, তাই তো? এখানে কত আসছে, 2 6 4 10 ইন্টু 7, তো কত আসবে, 7 2 14, 7 1 7, 714 তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, অপশন নাম্বার সি তোমার কারেক্ট হয়ে যাবে। কেমন, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কু এবং একটি লম্ব বৃত্তাকার সিলিন্ডারের উচ্চতার অনুপাত দিয়েছে 2:9, তাদের ভূমির ব্যাসার্ধের অনুপাত 7:2। যদি সিলিন্ডারের আয়তন 972 সেন্টিমিটার কিউব হয়, তবে শঙ্কুর আয়তন কত? দেখো শঙ্কুর আয়তন কি হয়, 1/3 পাই আর স্কোয়ার এইচ,
আর সিলিন্ডারের কি হয় পাই আর স্কোয়ার এইচ, তাই তো। আমাকে সিলিন্ডারের আয়তন আমাকে দিয়ে দিয়েছে 972, আর আমাকে জিজ্ঞেস করেছে শঙ্কুর আয়তন আমাকে বার করতে বলেছে, এটা আমাকে করতে বলেছে। এবার এর মধ্যে কিছু কিছু কন্ডিশন দেওয়া আছে, দেখো তার আগে কি কি হবে। দেখো পাই দিয়ে পাই কেটে দিই, ঠিক আছে। উপরে দেখো কি কি পড়ে থাকলো, এবার যেরকম যেরকম কোশ্চেন বলেছে সেরকম সেরকম তুমি লিখে দাও। উপরে আছে কি 1/3 ইন্টু আর এর মান কত দেওয়া আছে দেখো, আর এখানে দেওয়া আছে অনুপাত ভূমির ব্যাসার্ধের অনুপাত 7:2। তো আর এর মান কত আছে 7, 7 এর স্কোয়ার কত হয় 49, আর নিচে কত আছে আর স্কোয়ার, এটা হচ্ছে 2 এর স্কোয়ার 4 ইন্টু হাইট, হাইট কত দেওয়া আছে দেখো, প্রথমটা দেওয়া আছে 2 আর দ্বিতীয়টা দেওয়া আছে 9, তাই না। প্রথমটা দেওয়া আছে 2, দ্বিতীয়টা দেওয়া আছে 9, সমান সমান x/972। ব্যাস কাটাকাটি করো, 9 বারে যদি কাটো 9 বারে এটা কেটে যাবে, এক সেকেন্ড, 9 একে 9, 8 নং 72, 108, 4 দিয়ে কি যাবে 4 দুগুণি 8, 4 7 28, হ্যাঁ 27 বারে চলে যাবে। আর কিছু যাবে কি আর কিছু যাবে না, তাই তো। তার মানে কি এই যে এই দুটো আছে, এই দুটো কি উপরে গিয়ে গুণ হয়ে যাবে আলটিমেট। বলছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কু এবং একটি লম্ব বৃত্তাকার সিলিন্ডারের উচ্চতার অনুপাত 2:9, যদি তাদের ভূমির ব্যাসার্ধ 7:2 হয়, যদি সিলিন্ডারের আয়তন 972 সেন্টিমিটার কিউব হয় এবং হয়, তবে শঙ্কুর আয়তন কত হবে। এটা কিছুই করতে হবে না, যেরকম যেরকম প্রশ্ন বলেছে লিখে দাও। দেখো শঙ্কুর আয়তন আমাকে কি জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই তো। আর সিলিন্ডারের কি জানি পাই আর স্কোয়ার এইচ, আর এই দুটোর আমাকে দিয়ে দিয়েছে সিলিন্ডারের আয়তন দিয়েছে 972, আর আমাকে শঙ্কুর আমাকে বার করতে বলেছে, তাই তো। এবার যেরকম যেরকম প্রশ্নে দেওয়া আছে সেরকম সেরকম তুমি মান রাখতে চলো। দেখো প্রথম যদি আমি রাখি 1/3, ঠিক আছে, এই পাই দিয়ে তো এই পাই কেটে যাবে, পাই পাইয়ের কোনো ব্যাপার নাই, ইন্টু আর স্কোয়ার, আর এর দেখো ভূমির ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 7:9, তার মানে কি 7 কার আছে শঙ্কুর আছে, তারপর না সিলিন্ডার আছে, তো 7-এর যদি আর এর স্কোয়ার হয় তাহলে 7-এর স্কোয়ার কত হবে 49, আর নিচে 2 এর স্কোয়ার কত হবে 2 দুগুণি 4, ঠিক আছে, ইন্টু হাইট দেখো প্রথমটার হাইট কত দিয়েছে 2 আর দ্বিতীয়টার হাইট দিয়েছে আমাকে 9, আর এটার মান আমাকে দিয়ে দিয়েছে উপরে আছে এক্স, নিচে আছে 972, এক্স এর মান আমাকে বার করতে হবে। এবার চলো কাটাকাটি করি, তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। তো 9 বারে যদি কাটি, 9 বারে 9 একে 9, 8 নং 72, ঠিক আছে। 12 যদি কাটি 3 4 12, 12 9 12 108, তাই তো। তার মানে এক্স এর মান আমি কি কি পেলাম, দেখো এক্স এখানে আছে, এই 9টা যে আছে, এই 9টা কি এটা নিচে আছে, মানে এটা কি উপরে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে উপরে কত হবে 49 ইন্টু 2 ইন্টু 9। এবার এটাকে গুণ করতে হবে, তো প্রত্যেকটা ইউনিট ডিজিট কিন্তু আলাদা আলাদা আছে, তার মানে কি আমার পুরোটা গুণ করার দরকার নেই, ইউনিট ডিজিটেই খেলা হয়ে যাবে। 9 9 81, 81 কে যদি 2 দিয়ে গুণ করি তো 2, ইউনিট ডিজিট আমার 2 আসছে, দেখো একটাই অপশন আছে ইউনিট ডিজিট 2, তার মানে কি এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। বাকি তুমি যদি গুণ করতে চাও তো তোমার একদম পূর্ণ স্বাধীনতা আছে, তুমি পুরো গুণ করে নিবা, তাই না। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে দুটি নল একটি ট্যাঙ্ক যথাক্রমে 3 ঘন্টা এবং 48 ঘন্টায় পূর্ণ করতে পারে। আমি ধরলাম একটা নল আছে এ, যে হচ্ছে 3 ঘন্টায়, একটা নল আছে বি, যে হচ্ছে 48 ঘন্টায় পূর্ণ করতে পারে। বলছে তৃতীয় নল পুরো ট্যাঙ্কটিকে 48 ঘন্টায় খালি করতে পারে। তৃতীয় যে একটা নল আছে সি, সেটাকে আমি ধরে নিলাম সে 48 ঘন্টায় খালি করতে পারে, যেহেতু খালি করছে আমি এর সামনে নেগেটিভ চিহ্ন নিয়ে নিলাম। এবার যেই অ্যামাউন্টে এরা খালি করছে বা ভর্তি করছে সেটা কিভাবে বার করবো, এই তিনটার এলসিএম নিয়ে নেবো। এই তিনটার এলসিএম দেখো 48 চলে আসছে, মানে এ 48 ইউনিট ট্যাঙ্ক পূর্ণ করতে 3 ঘন্টা সময় নিচ্ছে, তাহলে এক এক ঘন্টায় কত করে ভরছে 16 ইউনিট ভরছে, বি 1 ঘন্টায় কত 1 ইউনিট ভরছে, আর সি 1 ঘন্টায় 1 ইউনিট খালি করে দিচ্ছে। এবার বলছে যদি 3টা নল একসাথে খোলা হয়, যদি 3টা নলই যদি একসাথে খোলা হয় তাহলে কি হবে, দেখো 16 একে 17, 17 থেকে 1 গেল 16, মানে 1 ঘন্টায় কি হচ্ছে 16 ইউনিট কাজ হচ্ছে। বলছে তবে খালি ট্যাঙ্কের 2/3 পূর্ণ করতে, মানে খালি ট্যাঙ্কের টোটাল ক্ষমতা কত 48, এর বলেছে 2/3, ট্যাঙ্কটা খালি আছে, এর 2/3 যদি পূর্ণ করতে হয়, আর 3জন মিলেই কাজ করছে, 3জন মিলে এক এক ঘন্টায় কত কাজ করছে 16 ইউনিট কাজ করছে, 16 দিয়ে তুমি ভাগ করে দাও, ব্যাস তোমার খেলা শেষ। 3 বারে কেটে গেল 3 16 48, এই 16 দিয়ে এই 16 কেটে গেল, তো পড়ে থাকলো কি 2, মানে কতক্ষণ সময় নেবে 2 ঘন্টা সময় নেবে, তাই না। অপশন নম্বর সি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি সমান্তর প্রগতিতে প্রথম পদ 42, শেষ পদ 55,
মোট 10টি পদ আছে, এই 10টি পদের যোগফল নির্ণয় করো। যোগফল আমি তোমাকে এখনই কি বললাম, মোট পদ, তাই তো, মোট পদ বাই কি হবে 2 ইন্টু প্রথম পদ প্লাস লাস্ট পদ, তাই না? এটাই হচ্ছে ফর্মুলা। তো মোট পদ আমাকে দিয়েছে 10, 10/2 ইন্টু প্রথম পদ কত হচ্ছে 42 আর লাস্ট পদ 55, 2 বার কেটে গেল 5। তুমি যদি পুরোটা নাও করো না, একটা জিনিস তুমি লক্ষ্য করো, দেখো যেই অ্যান্সারটা আসবে সেটা তো কি তোমার 5-এর মাল্টিপল আসবে, আর 5-এর মাল্টিপল দেখো একটাই অ্যান্সার আছে, তার মানে কি এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, তাই না? এইভাবে তোমরা বুদ্ধি খরচ করে নিতে পারো। দেখতেই পাচ্ছ তো 5-এর মাল্টিপল আছে, এটা তো একটাই অপশন যেটা 5-এর মাল্টিপল হবে, আর তো কিছু হবে না, না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 5টা ভিন্ন স্কুল আছে পি কিউ আর এস টি, দশম শ্রেণীতে ভর্তির হার প্রদর্শন করে, মোট শিক্ষার্থীর সংখ্যা 2000। স্কুল পি, পি কেমন কালার আছে দেখো, হালকা এই কালারটা পি আছে, এটা হচ্ছে পি। আর কি আছে আর, আর দেখো হলুদ আছে, মানে আর, এটা হলো আর। আর কি আছে এস, এস 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 আছে আমার, এটা মানে এস কোথায় আছে, এই যে এটা হচ্ছে এস। বলছে ভর্তি হওয়া মোট শিক্ষার্থীর সংখ্যা কত। কোনো ব্যাপার আছে এটাতে, দেখো 2000 টোটাল স্টুডেন্ট আছে, তার মধ্যে 15%, 15%, 30%, 30% আর 25%, 55%। তোমাকে আর করতে হবে না, তুমি 1100 অ্যান্সার মেরে দাও। কেন তোমাকে বলছি দেখো, 55% আছে, পার্সেন্টেজ সরানোর জন্য 0। কেন আমি 1100 মারলাম, কারণ এটা 11-এর মাল্টিপল, 5-এর মাল্টিপল তো আছে, দেখো 5-এর প্রত্যেকটাই মাল্টিপল আছে, তাই না? কারণ এই দুইটা 0 আমি কেটে দিব, 5-এর মাল্টিপল প্রত্যেকটাই আছে, তো 5-এর মাল্টিপল চেক করবো না আমরা, কি 11-এর মাল্টিপল চেক করবো। 11-এর মাল্টিপল তোমার একটাই আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। বাকি তুমি যদি গুণ করো তাও তোমার 1100ই আসবে, ঠিক আছে? তো এরকম তোমরা সময় বাঁচাতে পারো, আর এগুলো খুব ছোটখাটো ব্যাপার, তোমরা আশা করি প্রত্যেকেই জানো, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একজন মুদি দোকানদার 94 টাকা প্রতি কেজি এবং 116 টাকা প্রতি কেজি মূল্যের 2 প্রকার গমের মিশ্রণ কি অনুপাতে মেশাবে যাতে সেই মিশ্রণটি 144 টাকা প্রতি কেজি দরে বিক্রি করলে তার 44% লাভ হয়, তাই তো? তুমি এখানে একটা জিনিস লক্ষ্য করো, যে এখানে দেখো যে 94 টাকা আছে আর 116 টাকা আছে, এই দুটোই কিন্তু তোমার কস্ট প্রাইস দেওয়া আছে, তাই না? তারপরে দুটোকে যখন মিলিয়ে দিচ্ছে, মেলানোর পর যেটা বিক্রি করছে সেটা 144 টাকা। 144 এখানে কি দেওয়া আছে তোমার, বিক্রয় মূল্য দেওয়া আছে। আর আমাকে মিশ্রণে আমরা কি জানি, যে তিনটা যে সংখ্যা, এখানে আমি রাখবো 94, মিশ্রণ তো এটা, তাই না? এটা 94, এখানে রাখবো 116, আর এখানে যে অ্যামাউন্টটা রাখবো সেটা কি হবে, এদেরই মতো হতে হবে, এখানে আলাদা হলে চলবে না। তার মানে কি এটা যে কস্ট প্রাইস আছে, এটাও কস্ট প্রাইস আছে, তো এখানেও কি তোমার কস্ট প্রাইসই আনতে হবে। কিন্তু প্রশ্নে আমাকে কস্ট প্রাইস দেওয়া নেই, আমাকে বিক্রয় মূল্য দেওয়া আছে, তো বিক্রয় মূল্যকে আমাকে কস্ট প্রাইসে পরিণত করতে হবে। তো কস্ট প্রাইস বের করার জন্য তোমার কি করতে হবে জানো, একটা সিম্পল ফর্মুলা মনে রাখবা, বিক্রয় মূল্য ইন্টু 100 বাই 100 প্লাস মাইনাস আর, প্লাস মাইনাস এই জন্য যদি লাভ হয় তাহলে প্লাস হবে, যদি লস হয় তাহলে মাইনাস হবে, কেমন? তো এসপি আমাকে দিয়ে দিচ্ছে 144 টাকা, তো 144 তুমি লিখে দাও, ইন্টু 100 করে দাও, বাই 100। দেখো কি হচ্ছে, মিশ্রণটি 100, তার 44% লাভ হচ্ছে, লাভ হচ্ছে তার মানে কি প্লাস, আর আর কত আছে 44, তো 44 লিখে দাও। 100 প্লাস 44, 144 যদি কেটে দিই, কেটে গেল, কস্ট প্রাইস আমার কত চলে এলো, 100 আমার কস্ট প্রাইস চলে এলো, তাই না? তার মানে এই 100 টাকা আমি এখানে মানে কোনো কি বলবো দ্বিধা ছাড়াই রাখতে পারি, 100 রেখে দিলাম। এবার তুমি কাটো, এখান থেকে যদি এটা বিয়োগ করি কত আসছে 16, এখান থেকে 100 থেকে যদি 94 বাদ দিই কত আসছে 6, এটাকে যদি আমি কাটি 2 বারে, 8 দুগুণী 16, 3 দুগুণী 6, 8:3, এটাই আমাকে অ্যান্সার চেয়েছে, অপশন নাম্বার এ, কেমন? তো এই জিনিসটা মনে রাখবা। প্রথম কি মনে রাখতে হবে, যখন তোমাকে এখানে যেই জিনিস অ্যামাউন্টটাকে রাখতে হবে, যেই জিনিসটাকে রাখবা কিনা, সেটা তোমার এই দুটোর সিমিলার থাকতে হবে, আলাদা থাকলে চলবে না, ঠিক আছে? এখানে যেহেতু তোমার কস্ট প্রাইস দেওয়া আছে, এখানেও তোমার কস্ট প্রাইসই দিতে হবে, কিন্তু প্রশ্নে যেহেতু তোমাকে মানে সেলিং প্রাইস দেওয়া ছিল, তো আমাকে তো কস্ট প্রাইস বের করতে হবে না। আর বাকি তুমি যদি এই জিনিসটা নাও করতে চাই থাকে না, তুমি নর্মাল এইভাবেও বের করতে পারতো। দেখো বলছে মানে অনুপাতে মেশাতে যাতে মিশ্রণটি 144 টাকা প্রতি কেজি দরে বিক্রি করলে তার 44% লাভ হয়। যদি 44% লাভ হয় তার মানে কি, দেখো 100 টাকায় সে কিনেছিল, 44% লাভ মানে কি 144 টাকায় সে বিক্রি করেছে, এটাই তো মানে এটার মানে তো এটাই, তাই না? এবার দেখো এই 144 এর মান আমাকে প্রশ্ন দেওয়া আছে 144, তো 144 যদি 144 এর সমান হয় তাহলে 1 ইউনিটের মান কত হবে, 100 হবে। তোমরা এটাও এভাবেও করতে পারো যদি এটা তোমাদের মনে না থাকে, কেমন? এইভাবে তোমরা করে নিও। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 1 সেমি, 6 সেমি, 8 সেমি বাহু বিশিষ্ট 3টি ঘনককে গলিয়ে একটি নতুন ঘনক তৈরি করা হয়। নতুন ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2:3 অংশ নির্ণয় করো। দেখো ঘনকের আয়তন কত হয়, a কিউব হয়, তাই না? তো প্রথম যে ঘনকটা আছে সেটার আয়তন কত হবে, a কিউব, 1 সেমি বাহু বিশিষ্ট। দ্বিতীয়টা কি হবে 6 কিউব, আর তৃতীয়টা কি হবে 8 কিউব।
এই তিনটা যে ঘনক আছে, এই তিনটা ঘনককে যখন গলানো হচ্ছে, তো একটা নতুন ঘনক তৈরি হচ্ছে, যার আয়তন কি হবে, যে নতুন ঘনকটা তৈরি হবে তারও তো একটা নির্দিষ্ট আয়তন থাকবে, তাই না? আমরা তো সেটা জানি না, সেটা আমি ধরলাম এ কিউব। কেন এ কিউব ধরলাম? কারণ ঘনকের আয়তন কি হয়, এ কিউব হয়। এবার তুমি দেখো, একের কিউব 1, প্লাস 6-এর কিউব কত হয় 216, প্লাস 8-এর কিউব কত হয় 512, সমান সমান এ কিউব। তাহলে এই তিনটাকে যদি যোগ করি, 2 6 8, 8 আর 1 9, মানে এ কিউব আমি এখানে ধরে নিচ্ছি 9। আর কি আছে, 1 1 2, আর কি আছে 5 2 7, মানে এ কিউবের মান আমি পেয়েছি 729। তাহলে এ শুধু এ বার করতে গেলে কি হবে, মানে কিউব সরানোর জন্য, এই কিউব সরানোর জন্য এখানে আন্ডার কিউব করতে হবে, তাই তো? তাহলে আন্ডার কিউব করলে কত হবে, 729 কার আন্ডার কিউব হয়, আমরা প্রত্যেকে জানি কার, 9 এর হয়, তাই না? 9 এর কিউব 729 হয়। তো এ আমি পেয়ে গেছি 729। এ কি হয়, এ হচ্ছে তোমার বাহু, এ সমান সমান কি হয়, বাহু, তাই তো? জিজ্ঞেস করেছে নতুন ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, নতুন ঘনক যে আছে তার আয়তন কত হবে, এ কিউব, মানে 9 এর কিউব হয়ে যাবে, সরি ভুল বললাম। জিজ্ঞেস করছে নতুন ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, মানে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হয়, টোটাল সারফেস এরিয়া। মনে রাখবা এটা হয় 6a², তাই তো? কিন্তু আমাকে এই 6a² বের করতে বলেনি, আমাকে বলেছে এই যে টোটাল সারফেস এরিয়া তার 2/3 অংশ। ব্যাস, আর কিছু করার নেই, 6 এর জায়গায় তুমি 6 রেখে দাও, এ এর জায়গায় তুমি 9 রেখে দাও, যেহেতু a² আছে তাই দুটো 9 ইন্টু 2/3। কাটো, 3 বার এটা কেটে গেল 2 বার, তো কত, 9 9 81, 81 আর 4, 4 1 4, 4 8 32, 324 সেন্টিমিটার কিউব। কেমন? এইভাবে তোমরা করে নিবা। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে দুটি নীরের ঘনাকার ছক্কা নিক্ষেপ করা হয়, যার প্রতিটি তলে 1 থেকে 6 পর্যন্ত সংখ্যা লেখা আছে। প্রত্যেকে জানি লুডো ছক্কা তো তোমরা প্রত্যেকে খেলেছো, তাই না? বলছে ছক্কা দুটির উপরের পিঠে আসা সংখ্যা দুটির যোগফল 8 হওয়ার এবং উভয় পিঠেই বিজোড় সংখ্যা থাকার সম্ভাবনা কত? দেখো, আমরা কি জানি যে প্রত্যেকটা ছক্কাতে 1 থেকে 6 অবধি মানে লেখা, মানে প্রিন্ট করা থাকে। এবার বলেছে যে উপরের পিঠে দুটোর যোগফল 8 হতে হবে আর উপরের দুটো পিঠেই সংখ্যা বিজোড় হতে হবে, ঠিক আছে? তো বিজোড় সংখ্যা কি কি হয়, 1 3 আর 5। একটা ছক্কাতে এই তিনটা সংখ্যাই না বিজোড় থাকে। এবার দেখো, বলছে কি আমাকে দুটো সংখ্যা, মানে এমন ভাবে দুটো সংখ্যা, মানে দুটো ছক্কাকে ফেলেছে যাতে উপরের সংখ্যা দুটো তোমার 8 আসে, ঠিক আছে? ধরো আমি প্রথম কেসে যদি দুটো ছক্কা ফেলি, একটা কেস কি হবে, যে মানে এরকম হতে পারে যে দুটো কেসে তোমার 1 আর 1 এলো, মানে দুটো ছক্কা ফেললাম দুটোতেই 1 1 এলো। এরকম হতে পারে যে দুটোতেই 3 3 এলো, তাই তো? এমনও হতে পারে দুটোতেই 5 5 এলো। এই জিনিসটা হতেই পারে, সম্ভাবনার কথা বলেছে না। আচ্ছা, আর কি হতে পারে, এমন হতেই পারে যে একটা ছক্কাতে 1 এলো, একটা ছক্কাতে 5 এলো, এটাও হতে পারে। এরকমও হতে পারে যে একটা ছক্কা 5 এলো, একটা ছক্কা 1 এলো, এটাও হতে পারে। কারণ বলা তো যায় না কি কি আসবে, আমি জাস্ট প্রবাবিলিটি চেক করছি যে কি কি আসতে পারে। সেরকম 3-এর ক্ষেত্রে যদি আমি পড়ি, তো এরকম আসতেই পারে যে একটা ছক্কাতে আমি 1 ফেললাম, একটা ছক্কাতে 3 চলে এলো, এটা হতেই পারে। এরকমও হতে পারে যে একটা ছক্কাতে 3 এলো, একটা ছক্কাতে 1 এলো। এগুলো কেন করছি, কারণ উপরের পিঠে আমাকে কি দুটোই বিজোড় সংখ্যা হতে হবে, তাই তো? তাই বিজোড় সংখ্যাগুলোর সম্ভাবনা করছি। সেরকম দেখো, ধরো 5 আছে, তো 5-এর সাথে একটা 5 এলো, একটা 3 এলো, আসতেই পারে এরকম। একটা 3 এলো, একটা 5 এলো, যেহেতু দুটো ছক্কা আছে তো এরকম আসতেই পারে। তো এরকম কতবার আমরা আসতে পারে, দেখো 1 2 3 4 5 6 7 8 9, সম্ভাবনা হচ্ছে যে 9 বার এরকম টোটাল আমার ছক্কা পড়তে পারে, যেখানে উপরের যে পৃষ্ঠতল আছে সেখানে বিজোড় সংখ্যা আসবে। এরকম 9 বার চান্স আছে। কিন্তু আমাকে আরেকটা কন্ডিশন দিয়েছে যে পিঠে আসা দুটি সংখ্যার যোগফল তোমাকে 8 হতে হবে। তো দেখো, এমন দুটো কেস আমি দেখতে পাচ্ছি, এই যে 5 আর 3, এখানে কি হচ্ছে 8 আসছে, আর 5 আর 3 এই দুটো কেসেই একমাত্র তোমার 8 আসছে, বাকি একটাতেও কিন্তু যোগফল 8 আসছে না। তার মানে কি সম্ভাবনা কি আছে, যে দুইবার যে আসবে সেটা 9 বারের মধ্যে দুবার আসতে পারে, তাই না? এটাই আমাকে জিজ্ঞেস করেছে। তো অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারলে তো? মানে বলতে কি যে বিজোড় সংখ্যা আসবে, তো 1 3 5 এই তিনটাই তোমার বিজোড় সংখ্যা হয়। তার মধ্যে কি 1 1 আসতে পারে, 1 5 আসতে পারে, 5 1 আসতে পারে। দুটো যখন আমি ডাইস ফেলছি, ছক্কা ফেলছি, সেরকম এরকম সংখ্যাগুলো আসার সম্ভাবনা আছে। তার মধ্যে আমাকে আবার আরেকটা শর্ত দিতেছে কি, যে দুটোতেই তোমাকে 8 হতে হবে। তো 8 আমি দেখতে পেলাম যে দুবারই আসতে পারে, মানে একবার তুমি ছক্কা ফেললে তো একটাতে 5 এলো, একটাতে 3 এলো, তখন 8 আসছে। সেকেন্ড বার তুমি আবার ফেললা, তখনও ধরো একটাতে প্রথম ছক্কাতে 3 এলো, দ্বিতীয় ছক্কাতে 5 এলো, তাও তোমার 8 হচ্ছে। তো এরকম দুবারই না পসিবিলিটি আসছে। তো এটাই তোমাকে জানতে চেয়েছে, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একজন দোকানদার একটি দ্রব্যের দাম এক্স টাকা ধার্য করেন এবং তাতে 70% ছাড় দেন, মানে যে দামটা ধরেছে তার উপর 70% ছাড় দিচ্ছে, তাহলে মানে বিক্রি করছে কততে, 30% টাকাতে বিক্রি করছে,
তাই তো? তারপর বলছে ছাড়ের পর সেই মূল্যের উপর 60% ভ্যাট যুক্ত করে। এই যে এখন অ্যামাউন্ট কি আছে, এই টাকাটা অ্যামাউন্ট আছে, বলছে এই টাকার উপর আবার 60% ভ্যাট যুক্ত করতে হবে, তার মানে কত, 160% হয়ে যাবে, তাই তো? এই 160 এত কিছু করার পর যখন সে বিক্রি করছে তখন বিক্রি করলো কততে, 384 টাকায় সে বিক্রি করলো, তাই তো? 384 টাকায় বিক্রি করলো। আমাকে জিজ্ঞেস করেছে এক্স এর মান কত, ব্যাস কাটাকাটি করে দাও, তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। তো এই দুটো শূন্য দিয়ে আমি একটা 100কে কেটে দিলাম, ঠিক আছে? তারপর কি করব, দেখো 4 দিয়ে যাবে, হ্যাঁ 3 দিয়ে চলে যাবে কি, হ্যাঁ 3 দিয়ে চলে যাবে, 3 এককে 3, 3 আঠাশে 124, 16 বারে এটা কেটে যাবে কত, 16 আটে 128, তাহলে এক্স এর মান কত হবে, এখানে 100 আছে এখানে 8 আছে, 100টা গিয়ে গুণ হয়ে যাবে, তো 100 আর 8 কত হয়, 800, তাই না? অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে 8টি সংখ্যার গড় 59, যদি প্রতিটি সংখ্যাকে 4 করে বাড়ানো হয় তবে নতুন গড় কত হবে? 59 সাথে তুমি 4 যোগ করে দাও, কত হচ্ছে 63, এটাই তোমার নতুন গড় হয়ে যাবে, অপশন নাম্বার সি, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে এই রাশিটা সরল করতে বলে, দেখো 98 5 আছে, 98 6, যদি আমি এখান দিয়ে এটাকে কাটি তাহলে কতটা 98 পড়ে থাকবে, 98 পড়ে থাকবে, একটাই পড়ে থাকবে। সেরকম 18 পাওয়ার 13 আছে, 18 পাওয়ার 14 আছে, যদি আমি এটা দিয়ে ভাগ করি কাটি তাহলে উপরে কটা 18 পড়ে থাকবে, একটাই 18 পড়ে থাকবে। 2 এর পাওয়ার 13, 2 এর পাওয়ার 15, যদি আমি এটা কেটে দিই তাহলে উপরে কত পড়ে থাকবে, 2 এর পাওয়ার 2 পড়ে থাকবে, তাই না? এবার গুণ করো, 98 ইন্টু 18 ইন্টু 2 দুগুণী 4, প্রত্যেকটার ইউনিট ডিজিট আলাদা আছে, তাহলে আমরা কি ইউনিট ডিজিটের সাথে খেলবো। 8 8 64, লাস্ট ইউনিট ডিজিট 4 আসবে, 4 4 16, মানে লাস্ট ইউনিট ডিজিট 6 আসবে, তো অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, তাই না? এই একটাতে ইউনিট ডিজিট আছে 6, বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে যদি কোনো ব্যক্তি 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ভ্রমণ করে তবে তিনি 7 মিনিট দেরিতে পৌঁছান, যদি তিনি 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ভ্রমণ করেন তবে তিনি ট্রেন আসার 5 মিনিট আগে স্টেশনে পৌঁছান, স্টেশনে পৌঁছানোর জন্য তিনি কত দূরত্ব অতিক্রম করেন? দেখো যখনই তোমাকে এই ধরনের প্রশ্ন দিবে না, যে একটা স্পিডে যাচ্ছে তো এত মিনিট দেরিতে পৌঁছাচ্ছে, তখন স্পিড চেঞ্জ করলো তখন সে আবার হয়তো দেরিতে বা আগে পৌঁছাচ্ছে, যখন দূরত্ব জিজ্ঞেস করবে তখন তুমি কি মনে রাখবা, যে ডিস্টেন্স সমান সমান কি হয়, গতির গুণ, ঠিক আছে, গতির গুণ বাই গতির অন্তর, মানে গতির পার্থক্য ইন্টু করে দেবো তোমার দেরি প্লাস আগে, ঠিক আছে? এইটুকুটা তোমায় করতে হবে। এখানে যদি দুটো ক্ষেত্রেই ধরো এখানেও দেরি হচ্ছে এখানেও দেরি হচ্ছে, যেমন এখানে দেরি আর আগে আছে তাই আমি প্লাস করলাম, যদি দেরি আর আগে না থেকে যদি দুটো জায়গাতে দেরি হতো তাহলে আমি কি করতাম, এখানে মাইনাস করে দিতাম, যদি দুটো ক্ষেত্রে যদি আগে হতো তাহলে আমি মাইনাস করে দিতাম, যখনই আলাদা আলাদা থাকবে অপোজিট থাকবে তখন কি হবে প্লাস, যখনই সেম হয়ে যাবে তখন হয়ে যাবে মাইনাস, কেমন? এবার যা যা এখানে বলা আছে তুমি এখানে সেম সেম জিনিস করে দাও, তাহলে তোমার হয়ে যাবে। দেখো গতির গুণ প্রথমে কি আছে, 12 কিলোমিটার প্রতি ঘন্টা ইন্টু 30 কিলোমিটার প্রতি ঘন্টা, দুটোর পার্থক্য কি হয়, 30 থেকে 12 বাদ দিলে 18, তাই তো? আর এখানে কত আছে, 7 মিনিট দেরি 5 মিনিট দেরি, 7 5 12, যেহেতু প্রত্যেকটা কিলোমিটার প্রতি ঘন্টাতে আছে তো এটা মিনিটকেও আমার কিলোমিটার প্রতি মানে মিনিট ঘন্টাতে পরিণত করতে হবে, তো মিনিটকে আমাকে যদি ঘন্টাতে পরিণত করতে হয় তাহলে কি করি, আমরা 60 দিয়ে ভাগ করে দিই, ব্যাস আর সব শেষ হয়ে গেল। 30 দিয়ে আমি কাটি, দেখো 30 দিয়ে এটা কেটে যাবে 2 বার, তাই তো? 2 বার, আর কি হবে, 2 বার এটা কেটে গেল 6 বার, 6 বার এটা কেটে গেল 3 বার, 3 বার এটা কেটে গেল 4 বার, 4 বার, তাহলে স্টেশনে কত দূরত্ব আছে, 4 কিলোমিটার দূরত্ব, এটাই ডিস্টেন্স পেয়ে গেলাম, অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, কেমন? তো তোমরা এই ফর্মুলাটা তোমরা মনে রাখবা, ঠিক আছে? একদম অঙ্ক তোমার 60 হয়ে যাবে কোনো দিন। শুধু একটা জিনিস মনে রাখবা, যদি এখানে দুটো ক্ষেত্রেই যদি সেম জিনিস হয়, যদি এখানেও দেরি হচ্ছে প্লাস এখানেও যদি দেরি হতো তাহলে এখানে আমি প্লাস করতাম না, মাইনাস করে দিতাম, যদি এখানেও আগে হতো এখানেও আগে হতো তাহলেও সেক্ষেত্রে আমি মাইনাস করে দিতাম, কিন্তু যেহেতু এখানে দেরি আর এখানে আগে আছে মানে বিপরীত আছে, তাই আমি কি করে দিলাম, প্লাস করে দিলাম, ঠিক আছে? এইটুকুটা তোমাকে শুধু মনে রাখতে হবে, বাকি এখানে গতির গুণ আর গতির পার্থক্য। এবার ধরো সেম কোশ্চেন আছে, ঠিক আছে, সেম কোশ্চেনে ধরো তোমাকে দূরত্ব না জিজ্ঞেস করে তোমাকে সময় জিজ্ঞেস করলো, ঠিক আছে, সময় জিজ্ঞেস করলো বা স্পিড জিজ্ঞেস করলো, ধরো স্পিড এখানে দেওয়া নেই ডিস্টেন্স দেওয়া আছে, সময় আর স্পিড জিজ্ঞেস করবে, তখন সেক্ষেত্রে তুমি ফর্মুলা কি লাগাবা, S1 T1 সমান সমান S2 T2, ব্যাস এইটুকুটা তোমায় করতে হবে। এস এখানে কি হবে, স্পিড, টি হচ্ছে টাইম, এস হচ্ছে স্পিড, টি হচ্ছে টাইম, দেখো দুটো দুটো করে দেওয়া আছে, প্রথমে একটা স্পিড দেওয়া আছে তো প্রথমে স্পিডে রেখে দেবা, দ্বিতীয় স্পিড দেওয়া আছে দ্বিতীয় স্পিডে রেখে দিবা, 7 মিনিট এখানে দেরি হচ্ছে তো
এখানে টাইমের জায়গায় রেখে দিবা, মানে 60 মিনিট কি একটা, আমাকে যদি সময় জিজ্ঞেস করতে বলে তখন কি হবে যে এক্স থেকে আমি 7 বিয়োগ করে দেবো, আবার এক্স থেকে 7 যোগ করে দেবো, ঠিক আছে। মানে কি এটা তোমাকে সময় বা স্পিড জিজ্ঞেস করবে তখন এই ফর্মুলা লাগবে, যখন মানে দূরত্ব জানতে হবে তখন তোমাকে এই ফর্মুলাটা লাগাতে হবে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে খাঁটি ঘিয়ের দাম 120 টাকা প্রতি কেজি। 60 কেজি 60 টাকা প্রতি কেজি মূল্যের বনস্পতি তেলের সাথে ভেজাল দেওয়ার পর দোকানদার মিশ্রণটিকে 98 টাকা প্রতি কেজি দরে বিক্রি করেন, যাতে তার 40% লাভ হয়। তিনি কি অনুপাতে এই দুটিকে মিশিয়েছেন? দেখো সেম অঙ্ক চলে এসছে। এখানে কি আছে, 120 টাকা দিয়ে প্রতি কেজি কিনেছে খাঁটি ঘি, আর কি কিনেছে 60 টাকা দিয়ে বনস্পতি ঘি কিনেছে, মানে ডালডা কিনেছে। এবার বলছে 40% লাভ করেছে 98 টাকায় বিক্রি করার পর। তার মানে কি এটা তোমার এসপি আছে, বিক্রয় মূল্য, আর এটাকে আমার কি করতে হবে, কস্ট প্রাইস জানতে হবে। আমি তোমাকে কি বললাম, দেখো 40% লাভ মানে কি, 100 টাকার জিনিস সে 40% লাভ মানে 140 টাকায় বিক্রি করেছে। তো এটা যদি আমি অনুপাত বার করি, 20 বারে হচ্ছে 20 সাথে 20 পাঁচে 100, 20 সাথে 140, এই যে 7 ইউনিট আছে, এই 7 ইউনিটের মান আমাকে প্রশ্নে দিয়ে দিয়েছে 98। ঠিক আছে, 7 ইউনিট যদি 98-এর সমান হয় তাহলে 1 ইউনিটের মান কত, 7 14 98, মানে 1 ইউনিটের মান হয়ে গেল আমার কত, 14। 1 ইউনিট যদি 14 হয় তাহলে 5 ইউনিট কত হবে, 5 14 70। তো এটা কি হলো, আমার কস্ট প্রাইস চলে এলো। এই কস্ট প্রাইসটাকে তুমি এখানে রেখে দাও 70, ব্যাস। 70 থেকে যদি 60 বাদ দিই কত হবে, 10। 120 থেকে যদি 70 বাদ দিই কত হবে, 50। 10 50 যদি কাটি রেশিওতে কত আসবে, 1:5। তাই তো, এটাই তোমার সঠিক অ্যান্সার, অপশন নাম্বার বি। কেমন? এইভাবে তোমরা করে নিতে পারো, প্লাস যে ফর্মুলাটা তোমাকে বললাম সেইভাবেও তুমি করে নিতে পারো, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো সিম্পল একটা তোমাকে সরলীকরণ করতে দিয়েছে, তাই না? তো সবার প্রথমে আমরা কি ব্র্যাকেট সলভ করব। তো এখানে যদি প্রথমটা সলভ করি, 9 4 36, 36 4 আসছে, 16 থেকে 4 বাদ দিলে কত হয়, 12। 12কে যদি 2 দিয়ে ভাগ করি কত আসবে, 6। মানে এইখান থেকে এইটুকুটার মান হলো 6। এবার এটা করো, যদি 4 দিয়ে করি, 4 24 96, তো 24 এখানে এলো। 24 থেকে যদি 6 বাদ দিই কত থাকছে আমার, 24 থেকে 6 বাদ দিলে 18। এবার দেখো 84 থেকে আমাকে 18 বাদ দিতে হবে। 84 থেকে যদি 18 বাদ দিই কত আসবে, দেখো 14 থেকে 8 গেল, কত আসছে, 6। তাই তো, 14 থেকে 8 গেল 6, তোমাকে আর করতে হবে না। দেখো এখানে 6 চলে এলো তো ইউনিট ডিজিট। এবার আমাকে 83 থেকে এটা বাদ দিতে হবে। তো 13 থেকে যদি আমি 6 বাদ দিই, ইউনিট ডিজিট কত আসবে, 7। আর দেখো 7 একটাই অপশনে আছে, তো এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, তাই না? তো এইভাবে তোমরা করে নিও। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যদি একজন ব্যক্তি 4 টাকায় 8টি দরে ইরেজার কেনেন এবং 8 টাকায় 5টির দরে বিক্রি করেন, তবে লাভের শতাংশ কত? দেখো সবসময় টাকাকে উপরে রাখতে হবে, বস্তুকে নিচে রাখতে হবে। 4 টাকায় সে বিক্রি করছে 8টা, কিনেছে, বিক্রি করছে কত, 8 টাকায় 5টা করে বিক্রি করছে। আমাকে লাভ করতে হবে এবং সিপিএসপি বার করতে হবে, তবে না লাভ পাবো। সিপিএসপি কিভাবে বার করবো, কোনাকুনি গুণ করো, 5 4 20, ঠিক আছে, 20। আর এটা দেখো, এটা তো সে কিনেছিল না, মানে এটা সিপি, আর এটা তো সে বিক্রি করেছে, মানে এটা এসপি হয়ে যাবে। এবার দেখো 8 8 64, তাই তো। এবার দেখো কতবারে হচ্ছে, আমি যদি এটাকে 2 দিয়ে কেটে দিই, 2 বারে 10, 2 বারে 32, ঠিক আছে। আমাকে জিজ্ঞেস করে লাভের শতাংশ কত, কত লাভ হচ্ছে, দেখো 22 লাভ হচ্ছে। কত থেকে, 10 থেকে। পার্সেন্টেজে করার জন্য 100 দিয়ে গুণ, 0 0 কেটে গেল। 22 আর 10-এ 220%, তাই তো। অপশন নাম্বার বি এ তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। কেমন? এইভাবে তোমরা করে নিও। সবসময় মনে রাখবো যে টাকাটা আছে, টাকাটাকে উপরে রাখতে হয়, আর বস্তু সংখ্যা সেটাকে নিচে রাখতে হয়। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে কবিতা, রাকেশ, শালিনী একটি ব্যবসায় 5:8:15 অনুপাতে বিনিয়োগ করেছে। তারা যথাক্রমে 8 মাস, 7 মাস এবং 4 মাসের জন্য তাদের মূলধন বিনিয়োগ করে। তাদের লাভের শতাংশ কত? দেখো লাভের শতাংশ কি হয়, যে ইনভেস্টমেন্ট আছে, ইনভেস্টমেন্ট ইনটু যে টাইমটা আছে, তাই তো, এটাই হচ্ছে মানে কি লাভের পার্সেন্টেজ হয়। তো দেখো যে কবিতা আছে, কবিতা, রাকেশ, শালিনী। কবিতা ইনভেস্ট করেছে 5 রেশিওতে, রাকেশ ইনভেস্ট করেছে 8 রেশিওতে, শালিনী করেছে 15 রেশিওতে। টাইম হচ্ছে কবিতার হচ্ছে 8 মাস, তাই তো। রাকেশের হচ্ছে তোমার 7 মাস, আর কি শালিনীর হচ্ছে তোমার 4 মাস। ব্যাস, এবার গুণ করো, 5 8 40, তাই তো। দেখো 40 যদি হয়, কাটাকাটি করার পর কিন্তু তোমার কখনো 12 আসবে না, 13 আসবে না, 11 আসবে না, তো এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, পুরো তোমার করার দরকার নেই, তাও করে নিই আমরা। 7 8 56, 4 15 60। এবার কত, 4 দিয়ে কাটো, তাই তো, 4 দিয়ে কাটলে হয়ে যাবে, 7 8 56 হয়ে যাবে। 10 4 14 56, 4 15 60, অপশন নম্বর বি। তোমার এতটা করতেও হতো না, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে
দুটি ধনাত্মক সংখ্যার যোগফল 32 এবং তাদের গুণফল 112। সংখ্যা দুটির মধ্যে ধনাত্মক পার্থক্য কি? দেখো এই সব অঙ্ককে তুমি ডিরেক্ট হিট অ্যান্ড ট্রায়াল দিয়ে করতে পারো। মানে 32 আছে তো 112 আছে, তো এটাকে তোমরা এমন দুটো সংখ্যাতে ভাঙবা যাতে তোমাদের হয়ে যায়। কিন্তু সবসময় হিট অ্যান্ড ট্রায়াল মানে ব্যাপারটা কাজে আসে না। ওই সময়ের জন্য তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা কি? এক্স প্লাস ওয়াই এর স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর স্কোয়ার সমান সমান কি হয়? 4xy। এটা হয় আমরা প্রত্যেকে জানি। তো এক্স প্লাস ওয়াই কত আছে? 32। যোগফলটা জিজ্ঞেস করেছে, এর স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান 4 ইন্টু কত? 112, 112। এবার দেখো 32 এর স্কোয়ার কত হয়? 1024, তাই তো? এটা মনে রাখতে হবে তোমাদের। মাইনাস, দেখো এই মাইনাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ার আছে, এটাকে আমরা সমান সমানের এদিকে নিয়ে চলে আসি, তাহলে এটা কি হয়? প্লাস হয়ে যাবে। আর এই যে 4 ইন্টু 112 আছে, সেটাকে আমি এদিকে নিয়ে চলে আসি, তাহলে কি হয়ে যাবে? এটাও মাইনাস হয়ে যাবে। তো 4 ইন্টু 112 কত হবে? 4 বারং 48, 4 একে 4, মানে 448 সমান সমান এটা এই যদি এদিকে যায় তাহলে এক্স মাইনাস ওয়াই এর স্কোয়ার করে দেবো। এবার তো এখান থেকে এটা বাদ দাও, 14 থেকে 8 গেল 6, ঠিক আছে, এখানে 1 চলে এলো। দেখো 14 থেকে 8 গেল 6, এটা স্কোয়ার আছে, তার মানে কি এটাকে তোমাকে আলটিমেট স্কোয়ার সরানোর জন্য এখানে কি আলটিমেট তোমাকে আন্ডার রুট করতে হবে। তো 6 তোমার আন্ডার রুটে যদি মানে বাইরে বেরায়, 6 তোমার কখন আসবে? যখন তার মানে কোনো সংখ্যার ইউনিট ডিজিট হয় তোমার 4 আসবে বা 6 আসবে, তখন 4 4 16 ইউনিট ডিজিট 6 আসছে, 6 6 36 6 আসছে। তো তোমাকে 4 6 দেখতে হবে। দেখো একটাই অপশন আছে 24, যার মানে যদি আমি স্কোয়ার করি ইউনিট ডিজিট 6 আসবে, তাই এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে গেল। বাকি তুমি যদি করতে না চাও পুরোটাই করো। দেখো 14 থেকে 8 গেল 6, এখানে 1 চলে এলো, এটা হলো 5। 12 থেকে 5 গেলে কত হয়? 7, এখানে 1 চলে এলো, এটা হলো 5। 10 থেকে 5 গেল 5। 576 সমান সমান কি? এক্স মাইনাস ওয়াই এর স্কোয়ার। স্কোয়ার সরানোর জন্য এটাকে আন্ডার রুট করবো। 576 কার আন্ডার রুট হয়? 24-এর, তাই না? তো এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে গেল। যতটা তুমি পারবা শর্টে করার চেষ্টা করো, বুঝতে পারলে? এখান থেকে সময় বাঁচাবা, তো অন্য মানে যেগুলো প্রশ্নের সময় বেশি লাগার জিনিস সেখানে তোমার মেকআপ হয়ে যাবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে নিচের রাশিটির সরলীকৃত মান কত হবে? কি কি দেওয়া আছে? 16/45, তাই তো, ইন্টু ভিতরে কত আছে? 8 9 2 11, 118, 118 প্লাস দেওয়া আছে আমার 97, তাই তো? তার মানে কি? দেখো আমাকে নিচে 45 তো 45 আছে, মানে নিচে আলটিমেট তোমার 45 আছেই, তাই তো? উপরে কি হবে? এই দুটোকে যদি গুণ করি, 6 8 48, লাস্ট ইউনিট ডিজিট 8 আসবে, প্লাস কি হবে? 97টা তো যোগ হবে, তাই না? সবার প্রথমে 97 এর সাথে আমি গুণ করি, কত আসছে দেখো? 5 7 35, 35, 5 7 যদি আমি গুণ করি তো লাস্টে ইউনিট ডিজিট কত হবে? 5 7 35, 5 আসছে, তাই না? যদি 5 আসে তো 8 5 কি? লাস্ট ইউনিট ডিজিট আমার 3 আসবে। তো 3 দেখো কোন অপশনে আছে? 2 এখানে হবে না, তবে 3 এই অপশনে আছে, তার মানে উপরে তোমার এটাই আসবে। নিচে তো 45 প্রত্যেকটাতেই আছে না, তো 45 নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার নেই, উপরেরটাই জাস্ট ক্যালকুলেশনের ব্যাপার আছে। তো 3 আমি পেয়ে যাচ্ছি, তো এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তোমার যদি সন্তুষ্টি না হয় তুমি এটাকে পুরোটা গুণ করে দেখবা, এটাই তোমার অ্যান্সার আসবে, ঠিক আছে? তাই যতটা শর্টকাটে করা যায়, আমার মানে চেষ্টা এটাই থাকে যে যত তুমি শর্টকাটে তোমাদেরকে শেখাতে পারি, বুঝতে পারো? তো এগুলো তো এমন কোনো বড় বড় বিষয় না, না প্রত্যেকেই তোমরা জানো, জাস্ট একটু ধরিয়ে দিলেই তোমাদের মনে থেকে যাবে ব্যাপারটা, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে নিচের সারণীটির বিভিন্ন বছরের বিভিন্ন পণ্যের দাম প্রতি 100 কেজিতে প্রদর্শন করা আছে। যদি সারণীর ভিত্তিতে প্রশ্নটি উত্তর দিতে বলেছে, 1990 থেকে 2010 সাল পর্যন্ত ডালের গড় দাম প্রতি 10 কেজিতে নির্ণয় করো। ডাল কোথায় আছে? দেখো ডাল আছে আমাদের এটা, তাই না? তো 2000 দেখে দাও, 2000, তারপরে কত আছে? 2700, 2700, তারপরে কত আছে? 3650, 3650, তারপরে কত আছে? 4600, 4600, তারপরে কত আছে? 64, 6400, যোগ করো। এখানে শূন্য নেমে যাচ্ছে, এখানে দেখো 0 0 5 0 0 5 নামছে, তারপরে দেখো 0 7 7 6 13 13 13 13 4 17 17 17 6, 17 6 কত হয়? 17 6 23, 23 এর 3 হাতে থাকলো 2, 2 আর 2 এর 4, 4 2 এর 6, 6 3 এর 9, 9 6 15, 15 4 19। তো এটা কি হলো? এটা তোমার 100 কেজির দাম হয়ে গেল, তাই তো? প্রতি 100 কেজি, যেহেতু 100 কেজি বলেছে, আমাকে জিজ্ঞেস করেছে প্রতি গড় দাম আর প্রতি 10 কেজিতে কটা আছে। দেখো 1 2 3 4 5, মানে কি 5 দিয়ে ভাগ করতে হবে গড় দামের জন্য। কিন্তু এটা তো আছে তোমার 100 কেজিতে, তাই না? যদি এটা 100 কেজিতে থাকে, তাহলে আমাকে যদি 10 কেজির বার করতে হয়, তাহলে এটা কি 10 দিয়ে ভাগ করতে হবে আবার,
50 10 কেটে গেল, 0 0 কেটে গেল। এবার দেখো 5কে যদি আমি লাস্টে 5 আছে, তো তোমার 5 দুই রকম ভাবে আসতে পারে। এক, তোমার লাস্টের ইউনিট 1 হতে হবে, তাহলে 5 আসবে। আর একটা কিসে আসবে, তোমার 5 আসতে হবে, 5 5 25, 5 7 35, এই তিনটা ডিজিট তোমাকে ইউনিট ডিজিট আসতে হবে। দেখো এই তিনটা ইউনিট ডিজিট কার আছে, দেখো 7 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। কোনো 4 হবে না, 4 হবে না, 4 হবে না, 7 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। যদি তুমি না করতে চাও, কাটাকাটি যদি করেই দিই, তাই না? দেখো কত আছে, 5 বারে 5 3 15, 4 3 5 8 40, 3 5 5 7 35, 385। বুঝতে পারলে তো? তাই যতটা সময় বাঁচানো যায়, মেন কথা আমার এটাই, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 12 সেমি ব্যাসার্ধের একটি নিরেট ধাতব গোলককে গলিয়ে 2 সেন্টিমিটার ব্যাসার্ধের ছোট ছোট গোলক তৈরি করা হলো। এইভাবে প্রাপ্ত সবকটি গোলকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো একটা গোলক যে আছে, সেই গোলকের আয়তন কি হয়, 4/3 পাই আর কিউব, তাই তো? এবার এইটাকেই যখন গলানো হচ্ছে, তখন অনেকগুলো ছোট ছোট গোলক তৈরি করা হচ্ছে। সেই ছোট ছোট গোলকদের যে গোলকগুলো আছে, সেগুলোর আয়তন কি হবে, সেম হবে, 4/3 পাই আর কিউব। কারণ আয়তন তো সেমই হবে না, আয়তনের ফর্মুলা তো সেমই হবে। কিন্তু ব্যাপারটা কি, এখানে এই একটা ছিল, ঠিক আছে? এবার এই একটা থেকে অনেকগুলো তৈরি করা হয়েছে। এবার কতগুলো তৈরি করা হয়েছে সেটা তো আমরা জানি না, আমরা ধরে নিলাম কি যে এক্স খানা গোলক তৈরি করা হয়েছে, ঠিক আছে? এবার তুমি মান রাখো, দেখো 4/3, দেখো এই 4/3 দিয়ে এই 4/3 কেটে যাবে, এই পাই দিয়ে এই পাই কেটে যাবে। এবার R3 আর আর ই আছে, এখানে দেখো কত আছে, 12 কিউব, তাই না? মানে এই আর এর মান, বড়টার মান কত, 12 সেন্টিমিটার। তো 12 ইন্টু 12 ইন্টু 12 সমান সমান এক্স ইন্টু, এখানে আর এর মান কত দেওয়া হয়েছে, 2 সেমি তৈরি করা হয়েছে। তো 2 ইন্টু 2 ইন্টু 2, এই 2 দিয়ে এটা কেটে গেল 6 বার, এই 2 দিয়ে এটা কেটে গেল 6 বার, এই 2 দিয়ে এটা কেটে গেল 6 বার। মানে এক্স এর মান, মানে টোটাল যে গোলক তৈরি করা হয়েছে কতগুলো, 6 এর কিউব, মানে 216 খানা গোলক তোমার একটা গোলককে গলিয়ে তৈরি করা হয়েছে। এবার বলছে যে এইভাবে প্রাপ্ত সবকটি গোলকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। একটা গোলকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়, তোমরাই বলো। 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার। এটা তো কি হয়, একটা গোলকের, কিন্তু আমাকে বের করতে হবে কটা, সবকটি। সবকটি মানে কটা, 216টা, তো 216টারই বের করতে হবে। তো 216 তুমি এখান থেকে গুণ করে দাও, তাই তো? এবার দেখো, প্রথম তো তুমি করতে পারো কি, যে এখানে আলটিমেট তোমাকে পাই বার করতে হবে, মানে তুমি 11-র মাল্টিপল চেক করতে পারো, তাই তো? দেখো 6 2 8, 8 থেকে 1 গেল 7, এটা হবে না। এটা কত, 2 4 3 7, এটাও হবে না। 8 4 12 6, এটাও হবে না। 5 3 8, 6 4 10। বলছে 12 সেমি ব্যাসার্ধের একটি নিরেট ধাতব গোলককে গলিয়ে 2 সেমি ব্যাসার্ধের ছোট ছোট গোলক তৈরি করা হলো। তো দেখো যেই মেন গোলকটা ছিল, তার তো একটা আয়তন ছিল, তাই না? তো মেন যে বড় গোলকটা, তার আয়তন কি হবে, 4/3 পাই আর কিউব, তাই তো? এটা হচ্ছে মেন গোলক। এবার এখান থেকে যে গোলক, ছোট ছোট গোলকগুলো তৈরি করা হয়েছে, সেটার আয়তন কি হবে, আয়তনের ফর্মুলা তো সেমই হয় না, 4/3 পাই আর কিউব, তাই তো? কিন্তু আমাকে বলেছে যে গলিয়ে 2 সেমি ব্যাসার্ধের ছোট গোলক তৈরি করা হয়েছে। এবার কতগুলো যে গোলক এখান থেকে তৈরি হবে, সেটা তো আমরা জানি না, না? তো সেটাই আমাকে প্রথমে বের করে নিয়েছে, কতগুলো গোলক তৈরি হচ্ছে। তা আমি ধরে নিলাম যে এক্স খানা গোলক তৈরি হচ্ছে। ব্যাস, এবার তুমি রাখো। দেখো এই 4/3 দিয়ে এই 4/3 কেটে যাবে, একটা কাটলো। দেখো এই পাই দিয়ে এই পাই কেটে যাবে, তো এখানে আর কিউব আর এখানে আর কিউব পড়ে থাকলো। প্রথম যে বড় গোলকটা আছে, তার ব্যাসার্ধ কত হচ্ছে, 12 সেমি। তো 12 ইন্টু 12 ইন্টু 12 সমান সমান ছোট যেটা আছে তার কত আছে, 2 সেমি। 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু এক্স। 2 দিয়ে এটা কেটে যাবে 6 বার, এটা 2 দিয়ে কেটে যাবে 6 বার, এটাও 2 দিয়ে কেটে যাবে 6 বার। মানে তিনটাই 6 6, মানে 6 এর কিউব এখানে এলো। তো এক্স এর মান কত আসবে আমার, 6 এর কিউব মানে 216। তার মানে কি, যে বড় গোলকটা ছিল সেখান থেকে টোটাল 216 খানা ছোট ছোট গোলক তৈরি করা হয়েছে। এবার আমাকে জিজ্ঞেস করছে যে এইভাবে প্রাপ্ত সবকটি গোলকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো একটা গোলকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হয়, টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া একটার কি হয়, 4 পাই আর স্কোয়ার, একটা গোলকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আর এরকম আমাকে 216টা বের করতে হবে, কারণ কি এখানে প্রত্যেকটা জিজ্ঞেস করে প্রাপ্ত সবকটি গোলক। ব্যাস, এবার মান রাখো। দেখো 4-এর জায়গায় 4, পায়ের এখানে পাই দেওয়াই আছে, তার মানে পাইকে পাই রেখে দাও। কিন্তু আর স্কোয়ার কত আছে, 2-এর 2 আছে না, এটা ছোট গোলক তৈরি হয়েছে তো, তাই? তো 2-এ যদি স্কোয়ার করা হয় কত হবে, 4 হবে, ইন্টু কত, 216, 2 1 6। ব্যাস, এবার এটাকে তুমি গুণ করো, 4 4 16, মানে ইউনিট কত, 6 6 6 36।
তাই তো? দেখো 36, এখানেও 6 আছে, এখানেও 6 আছে, দুটোই 6 আছে। তো তোমার সঠিক অ্যান্সার কি? এই দুটো তো হবেই না। এবার এই দুটোর মধ্যে তুমি বলো কোনটা সঠিক অ্যান্সার হবে? 216 কি কখনো হতে পারে? কারণ 216 তো অলরেডি আছে, আবার এর সাথে 4 ইন্টু 4 যোগ গুণ হচ্ছে, তার মানে কি এটাও তোমার হবে না, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। কেমন? এইভাবে তোমরা করে নিও। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে দুটি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য যত সমান, ঠিক আছে, দৈর্ঘ্য সমান, যা হলো 24 সেন্টিমিটার, ঠিক আছে। বলছে তাদের উচ্চতার অনুপাত 5:7 এবং ক্ষেত্রফলের যোগ 1728। তবে বড় ত্রিভুজটির উচ্চতা কত? দেখো এই অঙ্কটা তোমাকে পুরো সলভও করতে হবে না, একদম সোজাসুজি করে দেবো। দেখো উচ্চতা আমাকে জানতে চেয়েছে আর উচ্চতার অনুপাত আমাকে দেওয়া আছে। বড় ত্রিভুজ নিশ্চয়ই এর 7 হবে। তো দেখো 7-এর মাল্টিপল কোনটা আছে? 7 × 84, এটাই তোমার কারেক্ট অ্যান্সার। কারণ 78 হবে না, 72 7 দিয়ে যায় না, 90 7 দিয়ে যায় না। তো এটাই তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে। কতক্ষণ লাগলো করতে? 10 সেকেন্ড। 10 সেকেন্ডও না, 5 সেকেন্ড, 2 সেকেন্ড, এত তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু এটাকে তুমি বেসিক যদি করতে চাও, দেখো কত সময় লাগছে। বেসিকটাও তোমার জানা উচিত, তাই না? দেখো কি বলছে, দুটো ভূমির দৈর্ঘ্য, ক্ষেত্রফল আমাকে দিয়ে দিচ্ছে এত। আমরা মানে ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি? হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাই তো? এবার দুটো ক্ষেত্রফল আছে, তো আরেকটা করে দাও, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। দুটো ত্রিভুজের ক্ষেত্রফল হলো 1 2। এবার যেরকম যেরকম বলেছে সেরকম সেরকম রেখে দাও। এই দুটোর যোগফল কত দিয়েছে দেখো? 1728, তাই তো? এবার দেখো হাফের জায়গায় হাফ রেখে দাও, ইন্টু বেস কত বলে, দুটোর ভূমির দৈর্ঘ্য সমান 24, এটারও 24 আছে। আর হাইট দেখো, প্রথমটা কত হচ্ছে? 5। তো আমি 5টাকে কি ধরবো? 5x ধরবো, কারণ আমাকে উচ্চতা বার করতে হবে। প্লাস আবার 1/2 ইন্টু বেস হচ্ছে 24 ইন্টু হাইট হচ্ছে আমার 7x। এই দুটোর মান আমাকে দেওয়া আছে 1728। কাটো, 2 বারে যদি আমি কাটি, 2 × 12 24, 2 বারে যদি আমি কাটি 2 × 12 24, তো কত আসছে? 5 × 60x প্লাস 7 × 84, 84x সমান সমান 1728। এবার দেখো 60x আর 84x কত হয়? 144x সমান সমান 1784। দেখো 144 হচ্ছে 12 স্কোয়ার, তাই তো? এটা হচ্ছে 12 স্কোয়ার। 1728 কি হয়? 12 কিউব, তাই তো? তো 12 স্কোয়ার থেকে যদি 12 কিউব যদি আমি ভাগ দিই, তাহলে কি পড়ে থাকবে? শুধু 12 পড়ে থাকবে, কারণ এই স্কোয়ার দিয়ে এই একটা দুটো স্কোয়ার কেটে নিবে। তো এক্স এর মান আমি কি পেয়ে যাবো? এখানে 12 পেয়ে যাবো। এবার আমাকে জিজ্ঞাসা করছে বড় ত্রিভুজটির উচ্চতা। বড় ত্রিভুজের উচ্চতা আমরা কত ধরেছিলাম? দেখো বড় ত্রিভুজটা আমরা ধরেছিলাম কত? 7x। তো 7x এর মান পেয়ে গেছি 12, তো 7 × 12 কত হবে? 84। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা এইভাবে করে নিতে পারো, আর যদি একটু বুদ্ধি খরচ করো তোমার 2 সেকেন্ডে হয়ে যাবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 60 জন বালকের একটি শ্রেণীতে 15 জন বালকের গড় উচ্চতা 164। 60 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে 15 জন আছে। যদি এখানে 15 জন থাকে, তাহলে এখানে কত থাকবে? বাকি 45 জন, তাই তো? এতজন আছে। তো এই দুটোকে তুমি কি এক কাজ করো, সবার প্রথমেই না রেশিওতে ভেঙে নাও, ঠিক আছে? রেশিওতে ভাঙলে কি হবে? 15 × 15, 15 × 3 = 45, 1:3 এর রেশিওতে চলে এলো। বলছে কি 15 জন যে বালক ছিল তাদের গড় উচ্চতা 164। তো এদের যদি গড় উচ্চতা 164 হয়ে গেল, আর বাকি যে আছে বাকি বালকদের 169, 169। এবার দেখো এটাকে তুমি কি করবা? 1-এর সাথে এটা গুণ করো, 3-এর সাথে এটা গুণ করো, গুণ করার পর দুটোকে যোগ করো, যোগ করার পর এই দুটোর যোগফল দিয়ে তুমি ভাগ দিয়ে দাও। এইভাবেও তুমি করতে পারো। আরেকটা জিনিস করতে পারো, দেখো 164 দুটোতেই কমন আছে, তাই তো? তার মানে কি মিনিমাম 164 তো তোমার অ্যান্সার হবেই হবে, মানে গড় কি বলো, গড় উচ্চতা 164 হবেই হবে। কিন্তু দেখো 164 169 কত বেশি আছে? 5 ইউনিট বেশি আছে, তাই না? 5 ইউনিট বেশি যা আছে সেটা কতজনের মধ্যে আছে? দেখো এই 3 জনের মধ্যে আছে, তাই তো? তো 5 × 3 কত? 15 উচ্চতা বেশি আছে। এই যে এক্সট্রাটা যে আছে সেটা কতজনের? এই 4 জনের মধ্যেই ভাগ হয়ে যাবে, তাই না? এই 4 জনের মধ্যে ভাগ করে দাও। তো 4 15, 4 3 12, 2 0, 4 3 12, 3 0, 4 7 28, 4 5 20, মানে 164 প্লাস 375 কত হবে? দেখো 4 3 7, 167.75, এটা তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? এইভাবেও করতে পারো। নাহলে যেভাবে তোমাকে বললাম 164 সাথে 164 গুণ করবা, 369 সাথে, সরি 169 সাথে 369 গুণ করবা, গুণ করে যে দুটো যোগফল আসবে, যে দুটো যোগ করে সেটাকে ভাগ করবা কি করে দিয়ে? 1 + 3 দিয়ে ভাগ করে দিবা। যেটা অ্যান্সার আসবে সেটা তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, অ্যান্সার তোমার এটাই আসবে। তো ওটাতে করলে কি একটু ক্যালকুলেশন চলে আসবে, এটাতে করলে কি তোমার ক্যালকুলেশন একটু হলেও কমে যাবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 40 জন ব্যক্তির আয়ের নিম্নলিখিত তথ্যের মোড নির্ণয় করো, ঠিক আছে? দেখো মোড যে আছে না, মোড বের করার ফর্মুলা কি হয়? দেখো মোড বের করতে গেলে তোমাকে সবার প্রথমে লোয়ার লিমিট বের করতে হবে, তারপর f মাইনাস f1 বাই f মাইনাস f1 মাইনাস f মাইনাস f2
ইন্টু রেঞ্জ। এইটা হচ্ছে তোমার মোড বের করার ফর্মুলা। এবার এখানে তো মাথা খারাপ হয়ে যাওয়ার কথা যে এফ কি, লোয়ার লিমিট কি, রেঞ্জ কি, তাই না? তো দেখো সবার প্রথম আমাকে কি বের করতে হবে জানো? এফ বের করতে হবে। এফ কি হবে বলতো? এফ মানে কি? ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি বের করতে হলে এর মধ্যে সব থেকে যেটা বড় আছে সেটা তোমার ফ্রিকোয়েন্সি হয়ে যাবে। সব থেকে বড় কি আছে? 15, এটা তোমার ফ্রিকোয়েন্সি হয়ে গেল। এর ঠিক আগেরটা হবে তোমার কি হবে বলতো? F1, এর ঠিক পরেরটা হবে F2। মানে F1 F2 এর মানে ব্যাপার শেষ। এবার দেখো লোয়ার লিমিট কি বের করতে হবে? লোয়ার লিমিট মানে কি? এই যে ফ্রিকোয়েন্সির সাথে যেটা আছে, এই যে এটা, এর মধ্যে এই ছোট যেটা আছে সেটা হয়ে গেল তোমার লোয়ার লিমিট, বড় যেটা আছে সেটা হয়ে গেল তোমার আপার লিমিট। এটা কি হলো? লোয়ার লিমিট, এটা হয়ে গেল তোমার আপার লিমিট, ঠিক আছে? আর এই যে রেঞ্জ, রেঞ্জ কি হয় বলতো? এই দুটার বিয়োগফল। 1400 আর 1600 বিয়োগফল কত হয়? 200। এটা হলো রেঞ্জ। এটাকে রেঞ্জকে অনেকে হাইটও বলে, আমি রেঞ্জ বলি, তাই আমি রেঞ্জই লিখলাম, ঠিক আছে? তার মানে কি এখান থেকে তুমি সব পেয়ে গেলে। দেখো প্রথম আমরা কি পেলাম? লোয়ার লিমিট, তাই তো? যদি ফর্মুলা না জানো তো এটা তুমি করতেই পারবে না কোনোদিন, ফর্মুলা তোমাকে জানতেই হবে। সবার প্রথমে আমরা কি পেলাম? লোয়ার লিমিট। লোয়ার লিমিট কি পেলাম? 1400, তুমি 1400 লিখে দাও, ঠিক আছে? তারপরে প্লাস এফ মাইনাস F1। এফ কত আছে আমার? 15। F1 কত আছে? 8। তো 15 থেকে 8 গেলে কত আসবে? 7। উপরে তুমি 7 লিখে দাও, নিচে আবার তো এফ মাইনাস F1, তাই তো? এটাকে যদি করো কত আসবে? 7, তাই তো? আবার এখানে কত আছে? এটা মাইনাস হবে না, প্লাস হবে, বুঝতে পারলে তো? প্লাস হবে এটা। আবার এফ থেকে F2, এফ আছে 15, F2 আছে 7। তো এখান থেকে 15 থেকে যদি 7 বাদ দিই তাহলে কত আসছে আমার? 8 আসছে, তাই না? তো এখানে তুমি 8 লিখে দাও, প্লাস 8 ইন্টু রেঞ্জ আছে। রেঞ্জ কত পেয়েছি আমরা? 200। তো এখানে তুমি 200 লিখে দাও। ব্যাস, এবার কাটাকাটি করলেই তোমার মোড বেরিয়ে যাবে। তবে তোমার কি বললাম? ফর্মুলা কি হবে? লোয়ার লিমিট প্লাস ফ্রিকোয়েন্সি মাইনাস ফ্রিকোয়েন্সি 1 ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি মাইনাস ফ্রিকোয়েন্সি 1 প্লাস ফ্রিকোয়েন্সি মাইনাস ফ্রিকোয়েন্সি 2 ইন্টু রেঞ্জ। এবার দেখো 8 7 15, 5 দিয়ে যদি কাটি, 5 3 15, 5 বারে এটা কত হলো? 5, 5 বারে কত হয়ে যাবে? 40 হয়ে যাবে, তাই তো? তাহলে উপরে থাকলো কি? দেখো 1400 প্লাস 40 সাথে 280 বাই 3, তাই তো? এবার এটাকে তুমি কাটো। নিকটতম পূর্ণ সংখ্যা চেয়েছে, তার মানে কাছাকাছি গেলেই হবে। 3 বারে আমি করি, 3 নং 27, তাই তো? 3 নং 27, 10, 3 3 মানে 93 পয়েন্ট সামথিং আসবে। তো 1400 সাথে যদি আমি 93 যোগ করি তাহলে কত আসবে? 1493 আসবে। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, কেমন? তো এই ফর্মুলাটা তোমরা মনে রাখবা, ঠিক আছে? আর এরকম একটা মানে তোমার মিডিয়ানেরও একটা হয়, একটা মোডের হয়, তাই তো? তো এই জিনিসগুলো তোমরা মনে রাখবা। তারপরে আরেকটা কিসের হয় জানো? মিনের হয় একটা, তাই তো? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে বক্স এ তে 5টি লাল এবং 4টি সাদা মার্বেল আছে। একটা বক্স আছে, ঠিক আছে? এই বক্সের মধ্যে 5টা কি আছে? লাল, 5টা রেড আছে, আর কি আছে? 5টা সাদা, 5টা হোয়াইট আছে। আর একটা, এটা হচ্ছে বক্স এ, কেমন? আর একটা বলছে বক্স বি আছে। এই বক্স বি এর মধ্যে তোমার 3টা লাল আছে, আর আছে 6টা সাদা, 6টা সাদা মার্বেল আছে। বলছে প্রতিটি বক্স থেকে যদি একটি করে মার্বেল তোলা হয় তবে দুটি মার্বেলই একই রং হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, দেখো এখান থেকে যদি আমি বের করি তাহলে কি হবে? লাল বেরাবে, তাই তো? এখান থেকেও লাল বেরাবে, এখান লাল বেরাবে, আর এখান থেকে যদি করি এখান থেকে কি হবে? হোয়াইট বেরাবে। মানে আমি বলতে চাইছি এখান থেকে যদি আমি বের করি হয় লাল বেরাবে নাই সাদা বেরাবে। এখান থেকে যদি বের করি তো লাল বেরাবে নাই সাদা বেরাবে। তবে লালগুলোকে একসাথে করলাম, সাদাগুলোকে একসাথে করে দিলাম, ঠিক আছে? দেখো টোটাল এখানে কতটা আছে? এটা 4টা আছে, তাই না? 4 হবে এখানে। দেখো আমি যদি একবার করে হাত ঢুকাই, ঠিক আছে, একটাই কালার আমাকে বার করতে হবে, তো আমাকে টোটাল কতবার হাত ঢুকাতে হবে ভেতরে? 9বার হাত ঢুকাতে হবে, তাই না? 9বার যদি আমি হাত ঢুকাই তাহলে একটাই কালার যদি বের করতে হয়, আমি ধরো লাল কালার বার করছি, ঠিক আছে? তো 5টা তো লাল কালার আছে, তার মানে কি 5বার আমাকে লাল বের করতে, মানে লাল বেরোবে। 9বার যদি আমি হাত ঢুকাই 5বার লাল বের করবো। সেম এখানেও ধরো, এখানে কত? 9বার আমি যদি হাত ঢুকাই, ঠিক আছে, ইন্টু 9বার যদি আমি হাত ঢুকাই তাহলে লাল বের করবো কতবার? 3খানায় না লাল আছে, তো 3বার লাল বের করবো, ঠিক আছে? প্লাস সেম এখানেও ধরো হোয়াইট, এবারে সাদা বার করছি, তাও এখানে 9বার আমাকে হাত ঢুকাতে হবে। তো 9বার যদি হাত ঢুকাই তো আমি সাদা কতবার বার করতে পারবো? 4বার, কারণ 4টাই সাদা মার্বেল আছে। তো 4/9 ইন্টু, আবার এখানে ধরো এখানেও আমাকে 9বার হাত ঢুকাই, যদি হাত ঢুকাই তাহলে আমি সাদা মার্বেল বার করবো কবার? 6বার, কারণ 6টাই সাদা মার্বেল আছে। ব্যাস, এবার এটাকে তুমি যোগ করে দাও তাহলে তোমার হয়ে যাবে। উপরে দেখো কি আসছে? 5 3 15, 9 9 81, ঠিক আছে? তো এখানে আমি পেয়ে গেলাম 5 3 15, এক সেকেন্ড, 5 3 15, 9 9 81। এখানে আমি পেয়ে গেলাম 4 6 24, 9 9 81, মাঝখানে প্লাস চিহ্ন আছে। এবার দেখো যেহেতু হর আমার সমান আছে 81, হর সমান আছে, তার মানে কি উপরের দুটোকে যোগ করে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে। তো 24 আর 15 কত হয়? 39, আর নিচে কত আছে? 81।
দেখো এটা তো অপশন নাই, 27 মানে কি 3 দিয়ে কেটে যাবে, 3 27 81, 3 13 39, মানে 13/27 অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার হয়ে গেল। কেমন? তো আমি কি করলাম, বলেছে দুটো বক্স আছে, বক্সের মধ্যে একটাতে 5টা লাল 4টা সাদা, 3টা লাল 6টা সাদা আছে, বলছে আমাকে কি বলছে দুটো একই রং বের হওয়ার সম্ভাবনা কত আছে। তো আমি যে প্রথম বক্সে হাত ঢুকাই, টোটাল 9খানা মার্বেল আছে, মানে আমাকে 9বার হাত ঢুকাতে হবে। 9বার যদি হাত ঢুকাই, তো 9বার হাত ঢুকার মধ্যে আমি লাল কতবার বার করবো, 5টা লাল আছে তো 5বার বার করবো। সেম যদি এখানেও যদি আমি হাত ঢুকাই, 9বার হাত ঢুকাবো, 9বার হাত ঢুকানোর মধ্যে লাল কতবার আছে, 3বার, তার মানে কি আমি 3বার লাল বের করতে পারবো, এটা আমার মানে পসিবিলিটি আছে, এই দুটোকে একসাথে করে দিলাম। আবার সেরকম সাদার ক্ষেত্রেও সেম হবে, সাদা এখানে আমি 4বার বার করতে পারবো, এখানে 6বার বার করতে পারবো। ব্যাস এবার এটাকে যোগ করে দাও, তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি বেলনাকার পাত্রের ভূমির পরিধি 220 সেন্টিমিটার এবং উচ্চতা 60 সেন্টিমিটার, এতে কত লিটার জল ধরে রাখতে পারবে? বেলনাকার পাত্র মানে কি, একটা সিলিন্ডারের কথা বলেছে, আর জল ধরে রাখতে পারবেন, এটা ধরো একটা বেলনাকার পাত্র সিলিন্ডার, এর ভিতরে আমাকে যদি জল ধরে রাখতে হয়, তার মানে কি এর টোটাল আয়তনই আমাকে বার করতে বলেছে। সিলিন্ডারের আয়তন কি হয়, πr²h, πr²h, মানে আমাকে আয়তন বার করতে বলেছে, তাই তো? এবার তুমি দেখো এটা সলভ করতে হবে না, পাই আছে মানে কি তোমার 22/7 আছে, 22/7 আছে মানে কি এই যে পুরো সংখ্যাটা যেটা বেরাবে সেটা তোমার 11-র মাল্টিপল হয়ে যাবে, তাই না? যদি 11-র মাল্টিপল হয়ে যায়, দেখো কোনটা 11-র মাল্টিপল আছে, 2 3 5, 5 থেকে 3 গেল 2, এটা হবে না। 6 2 8, 8 থেকে 1 গেল 7 হবে না, 2 2 4 হবে না, 2 1 3, 3 থেকে 3 গেল 0, তো এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। 11-র মাল্টিপল জানো তো, যে অল্টারনেট সংখ্যার যোগফলের বিয়োগফল যদি তোমার 11-র মাল্টিপল হয় বা 0 হয়, তাহলে সেটা 11 দিয়ে ভাগ যাবে। তো তোমার কি এটাই সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো বলো এই অঙ্কটা করতে বেশি সময় লাগলো কি? লাগলো না। কিন্তু এটাকে তোমার বেসিকেও তো জানা উচিত, তাই না? বলছে পাত্রের ভূমির পরিধি 220 কিলোমিটার, পরিধি সমান সমান কি হয়, 2πr, 2πr, তাই তো? এক সেকেন্ড দেখো, 2πr সমান সমান আমাকে দিয়ে দিচ্ছে 220, তো 2 এর জায়গায় 2 ইন্টু পায়ের জায়গায় কত পেয়েছি আমি, 22/7 ইন্টু আর সমান সমান 220। তো 22 বারে এটা কেটে গেল 10 বার, 2 বারে এটা কেটে গেল 5 বার, মানে আর সমান সমান আমি পেয়ে গেলাম 5 7 35। আর আমি পেয়ে গেছি হাইট আমাকে দেওয়া আছে 60 সেন্টিমিটার, এবার আমাকে কত ধরে রাখতে হবে এটা বের করতে হবে। পায়ের মান পেয়ে গেছি 22/7 ইন্টু আর স্কোয়ার, মানে 35-এর স্কোয়ার, ঠিক আছে, 35 ইন্টু 35, এক সেকেন্ড, 35 ইন্টু 35 ইন্টু কত হচ্ছে 60, তাই তো? ব্যাস এটাকে এবার গুণ করে দাও, তাহলে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। কিন্তু দেখো আমাকে লিটারে বার করতে বলেছে, তাই তো? কিন্তু এখানে প্রত্যেকটা যেটা আমি নিয়েছি, এটাও সেন্টিমিটার আছে, এটাও সেন্টিমিটারে, প্রত্যেকটা আমি সেন্টিমিটারেই নিয়েছি। আমাকে সেন্টিমিটারকে যদি লিটারে করতে হয় তাহলে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই পুরো যে আয়তনটা আছে সেটাকে আমি 1000 দিয়ে ভাগ করে দিই। ব্যাস এবার তুমি কাটাকাটি করলে তোমার 231 বেরিয়ে যাবে। তো 7 বারে যদি আমি কাটি, 7 5 35, আর কি দিয়ে যাবে দেখো, 5 বারে যদি কাটি, এই একটা শূন্য দিয়ে একটা শূন্য কেটে গেল, 5 বারে এটা চলে গেল 5 20 100, 5 বারে যদি আমি কাটি 5 4 20, 5 7 35, এক সেকেন্ড, 5 7 35, 4 বারে যদি আমি কাটি, 2 বারে এটা 2 2 দুগুণি 4, 2 বারে 3, 2 বারে এটা হয়ে গেল 11। তাহলে উপরে কি আছে 3 11 33, আর এদিকে আছে 7, তো এটা গুণ করলে কত আসবে, 231 তোমার সঠিক অ্যান্সার আসবে, তাই না? তো তোমাকে বেসিক থেকে করতে গেলে এত জিনিস করতে হবে, কিন্তু তুমি যদি একটু বুদ্ধি খরচ করো, তোমার এটা 5 সেকেন্ড ম্যাক্সিমাম, কোশ্চেন পড়তে যা সময় লাগবে তারপর তো খাট করে মেরে দেবা, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি ডাটা সেটের মোড এবং মিডিয়ান আমাকে দিয়ে দিয়েছে 13.8 ইন্টু 64, মিন আমাকে বার করতে বলেছে। তো ফর্মুলা কি হয়, মোড সমান সমান, মোড সমান সমান 3 ইন্টু মিডিয়ান, মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন, তাই তো, MEAN। আমাকে আলটিমেট মিন বার করতে বলছে, মিনটাকে যদি আমি এই পুরো মালটাকে এইদিকে যদি নিয়ে চলে আসি, তাহলে কি এটা মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, তাই না? তার মানে কি আমি লিখতে পারি 2 মিন সমান সমান 3 ইন্টু মিডিয়ান, মিডিয়ান কত দেওয়া আছে দেখো, মিডিয়ান সেকেন্ড আছে 64, 3 ইন্টু 64 গুণ করলে কত হয় 192, মানে এটা পেয়ে গেলাম 192 মাইনাস, মানে মোড এবার কি এদিকে চলে আসবে, যেহেতু মিনটাকে আমি এদিকে নিয়ে এসেছি। মোড কত আছে 13.8, 13.8, তাই তো? এবার দেখো যদি তুমি এটা সম্পূর্ণ সলিউশন করতে হবে না, এটা শূন্য আছে, শূন্য থেকে যদি 8 বাদ দিই তো লাস্টে দশমিকের পর 2 আসবে, 2 দিয়ে যদি আমি কাটি তো লাস্ট ইউনিটি দশমিকের পর আমার 1 আসবে, একটাই অপশন আমি দেখতে পাচ্ছি, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। বাকি তুমি যদি করতে চাও তো অবশ্যই করতে পারো, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে হিতেশ এবং জিতেশের বর্তমান বয়সের যোগফল 96, হিতেশ
প্লাস জিতেশ, এদের বর্তমান বয়সের যোগফল 96 বছর। বলছে এখন থেকে 2 বছর পর হিতেশ +2, আর 2 বছর পর হিতেশের বয়স আর জিতেশের মানে 2 বছর পর কি এরও 2 বছর প্লাস হবে। যদি এর 2 বছর যদি মানে 2 বছর পরের যদি মানে বয়স না হয়, তো 96 থেকেও 2 বছর বয়স বেশি নিতে হবে, কিন্তু 96 থেকে 2 বছর বয়স বেশি নিলে হবে না। কারণ এখানে কি আছে, 96 দুজনের বয়স যুক্ত করা আছে, হিতেশ আর জিতেশ, আর দুজনেই 2 বছর করে বাড়ছে, তার মানে টোটাল 4 বছর বাড়ছে। তার মানে কি 96 সাথে তোমার কত যোগ করতে হবে, +4 যোগ করতে হবে। তো 96 4 কত হয়, 100। ঠিক আছে, এবার বলছে যে 2 বছর পর হিতেশের বয়স জিতেশের বয়সের 3 গুণ। মানে হিতেশ তোমার হচ্ছে কত, 3, জিতেশ হচ্ছে তোমার 1। এটা 2 বছর পরের ঘটনা। এবার দেখো আমি পেয়ে গেছি 2 বছর পর টোটাল বয়সের যোগ 100, তো 3 + 1 4 মান আমাকে দিয়ে দিচ্ছে 100। তো 1 মান কত হবে, 25। তার মানে হিতেশ কত হবে, 25 3 75, জিতেশ কত হবে, 25 1 25। আমাকে জিজ্ঞেস করেছে হিতেশের বর্তমান বয়স কত। হিতেশের 2 বছর পরে বয়স কত হচ্ছে, 75। তাহলে 2 বছর আগে বয়স কত হবে, এটা তো বর্তমান বয়স এটা আছে না, তাহলে এটা 2 বছর আগে যেতে হবে আমাকে, মানে পেছনে যেতে হবে। তো 75 থেকে 2 বছর পেছনে গেলে কত হবে, 73 বছর। কেমন, এইভাবে তোমরা করে নিও, সিম্পল একদম, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একজন খুচরো বিক্রেতা 230 টাকায় একটি ইলেকট্রনিক্স বস্তু কেনেন, তার উপরি খরচ হয় 10 টাকা, মানে টোটাল কত হচ্ছে, 240 টাকা। তিনি ইলেকট্রনিক্স বস্তুটিকে 480 টাকায় বিক্রি করে, 480 টাকায় বিক্রি করছে, তার লাভ কত হচ্ছে, কেটে দাও 1 2, কত লাভ হচ্ছে, 1 লাভ হচ্ছে, কত থেকে, 1 থেকে ইন্টু 100, 1 1 কেটে গেল, তো 100% তার লাভ হচ্ছে। অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে √289 যদি রুট থেকে বের করি কত আসবে, 17। 17 স্কোয়ারে 289 হয় না, এটা আছে দেখো দশমিকের পরে 4টা, মানে দশমিকের পর 4টা আছে, তা যদি রুট থেকে বের করা হয় তো দশমিকের পর কত আসবে, মানে দুটো ঘর আগে দশমিক বসবে, তার মানে এটা কত আসবে, 0.17, তাই না? 0 0 বসিয়ে দাও, এখানেও 0 0 বসিয়ে দাও। এটা হচ্ছে 4.84, তো এটা কত হয়, 22 স্কোয়ার হয় 484। যেহেতু দুটো ঘর পরে মানে দুটো ঘর আগে দশমিক আছে, তো আন্ডার রুট থেকে যদি বের করি কত আসবে, একটা ঘর আগে দশমিক আসবে, তার মানে এটা কত আসবে, 2.2 প্লাস যোগ করে দাও 7। দেখো একটাই অপশনে 7 আছে, তো এটাই তোমার কারেক্ট অ্যান্সার, তাই না? কারণ কি এখানে মাইনাস আছে, মাইনাস করতে হবে। তো এই দুটো যদি আমি যোগ করি তো কত আসছে, 17.17। এখান থেকে আমি 2 যদি বিয়োগ করি 2.2, 7, 11 থেকে 2 গেল 9, এখানে 1 চললো 3, 14 থেকে 3 গেল, সরি 17 থেকে 3 গেল 14, 14.97, অপশন নাম্বার সি। কেমন? চলো আজকে আমাদের লাস্ট কোশ্চেন দেখো যেটা আছে। বলছে একটি নিরেট লম্ব বৃত্তাকার সিলিন্ডারের ভূমির পরিধি 88 সেন্টিমিটার এবং এর উচ্চতা 153 সেন্টিমিটার। সিলিন্ডারটির আয়তন নির্ণয় করো, পাই হচ্ছে 22/7। আমি কি এটা পুরো সমাধান করতে যাব, একদমই করতে যাব না। আমি কি দেখবো এখানে, 11-র মাল্টিপল দেখবো, আর কিসের মাল্টিপল দেখবো, 153 কিসের মাল্টিপল হয়, 9-এর মাল্টিপল হয়, তাই না? কত হয়, 9 1 9, 7 3, 7 9 63, মানে 17। 9 আর 17-র মাল্টিপল দেখবো, তো 17-র মাল্টিপল দেখা যায় চাপ, তো 9-এর আর 11-রই দেখি। 9-এর যদি আমি দেখি তাহলে দেখো 9-এর মাল্টিপল কি, পুরো সংখ্যাটা যদি 9 মানে পুরো সংখ্যাটার যোগ, অঙ্কগুলোর যোগ যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। তো দেখো 9 3 12, 12 আর 7 19, 19 4 23, 23 আর 9 32, 9 দিয়ে যায় না। 9 4 13, 13 2 15, 15 4 19, 19 আর 8 27, এটা 9 দিয়ে যায়, তো এটাকে আমি আপাতত দেখে রাখছি, বাকি দুটো চেক করে নিই। 9 আর 1 10, 10 5 15, 15 7 22, এটাও 9 দিয়ে যায় না। 9 4 13, 13 4 17, 17 5 22, 22 3 25, এটাও তোমার 9 দিয়ে যায় না, তো এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, তাই না? তো এইভাবে তোমরা করে নিতে পারো। 11-র মাল্টিপেলও তুমি পারলে চেক করে নিবা, কিন্তু আমি তোমাকে বেসিকটাও বলে দিই। অনেক সময় যদি দুখানা তুমি মানে অপশন দিয়ে দিলে একই ইউনিট টিকিট, মানে বিভাজ্যতার নিয়মে যদি দুটো সেম দিয়ে দেয়, যে ধরো আরেকটা অপশন ছিল সেটা ধরো 9 দিয়ে ভাগ যাচ্ছে, তখন আমরা কি 11 দিয়ে চেক করবো। ধরো 11 দিয়েও দুটো ভাগ যাচ্ছে, তখন আমাদেরকে বেসিক কি করতে হবে। তো বেসিক কি হয় দেখো, পরিধি আমাকে দিয়ে 88 সেন্টিমিটার, পরিধি কি হয় 2 পাই আর সমান সমান কি হয় 88। তো 2 এর জায়গায় 2, পাই এর জায়গায় 22/7 ইন্টু আর সমান সমান 88, 88। তো 22 2 44, 44 2 88, মানে আর এর মান আমি পেয়ে গেলাম 7 2 14। আমাকে উচ্চতা হাইট আমাকে অলরেডি দিয়ে দিয়েছে 153, তাই তো? আমাকে সিলিন্ডারের আয়তন জানতে চেয়েছে, সিলিন্ডারের আয়তন কি হয়, পাই আর স্কোয়ার এইচ,
তাই তো আয়ের মান দেখো 22/7 আমাকে দিয়েই দিয়েছে প্রশ্নে। আর এর মান কত 14, তো 14 ইন্টু 14 ইন্টু হাইট আমাকে দিয়ে দিয়েছে তো 153। এবার 7 দিয়ে কাটো, 7 দুগুণি 14। এবার দেখো এটাকেও তুমি যদি গুণ করতে চাও, গুণ করতে হবে না, ইউনিট ডিজিট দিয়ে খেলা হয়ে যাবে, কারণ প্রত্যেকটার ইউনিট ডিজিট আলাদা। এর আছে 3, এর আছে 1, এর আছে 8, এর আছে 4। দেখো 2 দুগুণি 4, 4 4-এ 16, 6 3-এ 18, মানে ইউনিট ডিজিট তোমার 8 আসবে। দেখো এটাতেই 8 আছে, তো এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। কেমন? বাকি তুমি যদি এর চেয়েও তোমার সন্তুষ্টি না হয় তুমি গুণ করে নেবা। কেমন? তো চলো, এই ছিল আজকে আমাদের ক্লাস। পুরো সেকশন কন্ট্রোলের যতগুলো প্রশ্ন এসেছিল সবটাই আমরা কমপ্লিট করে নিয়েছি। ক্লাসটা তুমি পুরোটা দেখো, কোথাও যদি তোমার বুঝতে কোনো রকম অসুবিধা হয় তুমি সেটাকে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও, ঠিক আছে? আমি তোমাকে নেক্সট যখন আবার ক্লাস নিব এই সেকশন কন্ট্রোলারই, তখন আমি তোমাকে আবার বলে দেবো। কেমন? বাকি যদি ক্লাসটা ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্ট সেকশনে জয় হিন্দ লিখে দিও। কেমন? চলো, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।